ওকে, তাহলে আজকের সেশনটা স্টার্ট করছি। ক্যামেরা অন করার দরকার নেই, জাস্ট শুনুন কথাগুলো। আজকের যে টপিক সেটা হচ্ছে ওসিডি নিয়ে। বর্তমান দিনে ওসিডি এবং টক্সিক রিলেশনশিপ এই দুটোর উপরেই আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, তার আগে একটা কথা বলুন, আমার অডিওটা ক্লিয়ার তো সবার কাছে? অ্যাম আই অডিবল? ক্লিয়ার আছে সব কিছু? হ্যাঁ, ক্লিয়ার আছে। ওকে। তো বর্তমান দিনে আমরা যে সমস্ত সমস্যা দেখি, মানসিক তো অনেক কিছুই রয়েছে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে সামাজিকভাবে যে সমস্যাগুলো দেখি সেটা হচ্ছে একটা ওসিডি, আর একটা হচ্ছে কি টক্সিক রিলেশনশিপ। আজকে আলোচনা করব ওসিডি নিয়ে। এবং প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু ওসিডি কম বেশি রয়েছে, আমরা তাকে গুরুত্ব দেই না, তার কারণ সেটা আমাদের ডেলি লাইফকে হ্যাম্পার করে না। কখন আমরা ওসিডিকে প্রায়োরিটি দিই? যখন সেটা আমাদের ডেলি লাইফকে হ্যাম্পার করতে শুরু করে। তো ওসিডির ফুল ফর্ম যেটা, সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখন এই অবসেসিভ কম্পালসিভ কেন? এখানে দুটো পার্ট আছে। অবসেসিভ কথাটা এসছে অবসেশন থেকে, অর্থাৎ মনের ভেতরে বারবার আসা অবাঞ্ছিত বা অস্বস্তিকর কোনো চিন্তা বা অনেকে একটা ইমেজিনারি কোনো স্ট্রাকচার তার মধ্যে আসতে থাকে। তো এখান থেকে আসছে অবসেশন, যেটা অবসেসিভ বলছি আমরা। আর কম্পালসিভ যেটা আসছে কম্পালশন থেকে। তার অর্থ হচ্ছে কি, যে একটা অ্যাংজাইটি বা একটা যে তার মধ্যে যে উদ্বেগ কাজ করছে সেটাকে কমানোর জন্য সে সেই কাজটাকে রিপিটেড ভাবে করে চলে, কন্টিনিউ ভাবে একই কাজ করে যাচ্ছে রিপিটেডলি। কি করছে না, তার ভেতরের যে অ্যাংজাইটিটা আছে সেটাকে ডাউন করার জন্য। এটা অনেকটা কপিং টেকনিকের মতন কাজ করে। সে মনে করে ওটা করলেই আমি ভালো থাকবো, বা ব্রেন একটা প্যাটার্ন তখন ধরে নেয়। তো এই দুটো, অবসেশন আর কম্পালশন, এই দুটো মিলে তৈরি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ওকে। এবার এই ওসিডি হওয়ার পেছনে একটা নিউরোসায়েন্সের এক্সপ্লেনেশনও আছে। বেসিক্যালি ওটাকে আমরা চারটি ভাগে ভাগ করি। একটা হয় ব্রেন সার্কিট ডিসফাংশন হয়। সেখানে কি হয়, আমরা দেখতে পাই যে হাইপার অ্যাক্টিভিটি হয়ে যায়। কিসের হাইপার অ্যাক্টিভিটি হয়? না সিএসটিসি লুপ বলে ওটাকে। সিএসটিসি লুপটা কি না, কর্টিকো স্টেরিয়েটো থ্যালামো কর্টিক্যাল লুপ। অর্থাৎ এই লুপটার মধ্যে থাকলে কি হয়, আমি একদম সহজ সরলভাবে বলছি, এত আমি ব্যাখ্যা বলছি না এখানে। এই লুপের মধ্যে থাকলে কি হয়, যে চিন্তা থামতে চায় না। কোনো না কোনোভাবে চিন্তাটা আসবে, বাইরের লোক হয়তো তাকে বলছে যে আপনি চিন্তা থামান, আপনি চিন্তা করবেন না, সে থামাতে পারছে না। এমন নয় যে সে চিন্তাটাকে থামাতে চায় না, সেই ব্যক্তি নিজেও চাইছে যাতে তার এই চিন্তাটা থেমে যায়, কিন্তু সে থামাতে পারছে না। অটোমেটিক তার মধ্যে ওটা জেনারেট হয়ে যাচ্ছে, একটা রিপিটেটিং লুপের মধ্যে সে ঘুরছে। এবং তার মধ্যে ওই কম্পালশনটা তৈরি হতে থাকে, যে তখন সে কি করে, সেই জায়গাকে রিল্যাক্স করার জন্য কোনো একটা কাজকে রিপিটেডভাবে করা শুরু করে। এবং এই জায়গাগুলো করার জন্য যেটা সব থেকে বেশি আমাদের এফেক্ট হয়, বা যে পার্টগুলো আমরা এর মধ্যে দেখতে পাই জড়িত রয়েছে, সেটা হচ্ছে কি অরবিটো ফ্রন্টাল কর্টেক্স থাকে, যেটা আমাদের অতিরিক্ত চিন্তা, বিপদ প্রেডিকশন এইগুলোকে করে। যে কোথাও একটা কোনো ডেঞ্জার আসবে, আমরা বলি না যে এইটা মনে হচ্ছে এরকম করলে এই জিনিসটা হতে পারে, হয়তো দেখা গেল ওটা করার পর ওইটাই হলো। তখন আমরা কি বলি, এই তো আমি বলেছিলাম, দেখলে এরকম হলো। এই যে আমরা একটা ডেঞ্জারকে যে অ্যানালাইসিস করি বা ডেঞ্জারকে যে প্রেডিকশন করি, এটা কি হয়, আমাদের অরবিটো ফ্রন্টাল কর্টেক্সের জন্য হয়। এরপরে যেটা হয় সেটা হচ্ছে কি, যে অ্যান্টেরিয়ার সিঙ্গুলেট কর্টেক্স যেটা থাকে, বা সিঙ্গুলার কর্টেক্সও বলা হয়ে থাকে এটাকে। এ কি করে, যে ভুলটা হচ্ছে সেই ভুলটার উপরে বেশি ফোকাস করা হবে, যে এটা আমার ভুল হয়েছে। তাহলে মাথায় যত ভুলগুলো রিপিট হতে আরম্ভ করে, তত গিয়ে কি হয়, সে ওই কাজটাকেই আবার দ্বিতীয়বার করতে যায়, না এটা তো আমি ভুল করলাম, তাহলে আবার একবার কারেকশন করি। বুঝছেন? নেক্সট যেটা, সেটা হচ্ছে কি ব্যাসাল গ্যাংলিয়া থাকে, এর একটা ফিল্টার সিস্টেম থাকে। এই ফিল্টার সিস্টেমটা কি হয়, এই ওসিডিতে কমে যায়, যার জন্য কি হয়, চিন্তা এক জায়গায় আটকে থেকে যায়। ব্যাসাল গ্যাংলিয়ার জন্য আমরা অনেক রকম চিন্তা ভাবনা করি, অনেক কিছুই করি, আসে যায়, চিন্তাটা সেইভাবে কিন্তু এফেক্টিভ ভাবে থাকে না। কিন্তু যখন এই ওসিডি যাদের থাকে, তাদের মধ্যে এই ব্যাসাল গ্যাংলিয়ার ফাংশনটা বা ফিল্টারেশন যে প্রসেস, ওটা স্লো ডাউন হয়ে যায়।
যার ফলে গিয়ে কী হয়, সে একটা চিন্তার মধ্যে আটকে ঠেকে যায়। এবং যে আমাদের থ্যালামাস রয়েছে, এই থ্যালামাসের জায়গাটা কি হয়, একটা রিপিটেড লুপকে রিইনফোর্স করতে শুরু করে দেয় এবং একটা ফিডব্যাক লুপ তৈরি করে, যাতে সে মনে করে যে হ্যাঁ আমার এটা তাহলে এবার ঠিকঠাক চলছে। সেকেন্ড যে পার্টটা আসে সেটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার ইমব্যালেন্স হয়, যেটা আমরা খুব কমন জানি। আমাদের যে কোনো হেলথ ইস্যুর সাথে সাথে মেন্টাল ইস্যু যখন কানেক্ট হয়, তখন দুটো জিনিস খুব ড্যামেজ হয়। একটা হচ্ছে সেরোটোনিন গন্ডগোল করে, আর একটা হচ্ছে ডোপামিন গন্ডগোল করে। সেরোটোনিনটা কমে যায়, ডিসফাংশন দেখা দেয়, আর ডোপামিন কি হচ্ছে, হাইপার অ্যাক্টিভিটিতে চলে যায়। তখন একটা কম্পালশন বিহেভিয়ার তৈরি হয়। এর সাথে একটা নতুন যেটা অ্যাড হয় সেটা কি হচ্ছে, গ্লুটামেট ওভার অ্যাক্টিভিটি হয়ে যায়। এখানেও একটা লুপিং জিনিসটাই বাড়তে থাকে। সহজ কথায় লুপের মধ্যেই সে ঘুরপাক খাবে, যে কোনো দিক থেকেই যাক না কেন। এবার যখন আমরা এমআরআই করি বা কোনো একটা জিনিস দেখি, তখন কি দেখা যায় না, এমআরআই বা এফএমআরআই দেখা গেছে যে কোথাও না কোথাও যে কর্ডেড নিউক্লিয়াস যে ভলিউমটা রয়েছে সেটার মধ্যে একটু চেঞ্জ হয়ে যায় অনেক সময়। বা দেখা গেল অ্যান্টেরিয়ার সিঙ্গুলেট কর্টেক্স হাইপার অ্যাক্টিভিটি হয়ে গেছে, যেটা একটু আগে বললাম। বা কোথাও একটু দেখা যায় হোয়াইট ম্যাটার কানেক্টিভিটিটা অ্যাবনর্মাল হয়ে গেছে, ফ্রন্টাল ব্যাসাল গ্যাংলিয়ার পাথওয়েটা একটু এদিক ওদিক মিসম্যাচ হয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে, যে সেই ব্যক্তির মধ্যে অ্যারোর সিগন্যালটা বেশি আসতে থাকে, যে এটা কি ভুল করলাম, তাহলে আবার একবার দেখি, সুইচটা বন্ধ করেছি তো, আচ্ছা দরজাটাকে ঠিকঠাক করে লক করেছি, আর একবার গিয়ে চেক করি। আবার কখনো মনে হচ্ছে যে না এই জিনিসটা হয়তো আমাকে থামাতে হবে, সে থামাতে চাইছে, যত থামাতে চাইছে তত দেখা গেলো সেটা আরও বেড়ে গেল। কিছু কিছু কন্ডিশন হয়, রেয়ার কন্ডিশন যদিও বা, সেটা হচ্ছে কি জেনেটিক কন্ডিশন দাঁড়িয়ে থাকে। যেটাকে আমরা অনেক সময় কি করি, যে ফাদার থট প্রসেস বা মাদার থট প্রসেস একটা টেকনিক হয়, কিন্তু ইদানিং যেহেতু আমাদের সমস্ত ডকুমেন্টেশনের সাথে আধার লিঙ্ক হয়ে গেছে এবং সেখানে ফিঙ্গারপ্রিন্টটা থাকে, তো সেই জন্য এটা একমাত্র বাচ্চাদের উপরে ছাড়া আর অ্যাপ্লাই করা হয় না। কারণ যদি কোনোখানে কোনো রকম তার মানি রিলেটেড ইস্যু হয়, তখন সে ক্লেম করতেই পারে যে আমি অমুক জায়গায় তো আঙুলের ছাপ দিয়েছিলাম, সেখান থেকে একটা সমস্যা এসছে। তো সেই জন্য এটা কেবলমাত্র এখন বাচ্চাদের উপরেই করা হয়, যে তার মধ্যে কি ধরনের প্যাটার্নটা কাজ করছে। হলো। তো কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক কন্ডিশনটা কিন্তু চলে আসে। কিছু সার্টেন জিন্স থাকে, যেগুলো আমরা বলি SLC1A1 থাকে, HTR2A থাকে, DR-D2 থাকে, এগুলো হয়। আর কিছু থাকে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তার হয়তো প্রিভিয়াস হয়তো কোনো চাইল্ডহুড স্ট্রেস ছিল বা ট্রমা ছিল, এই সমস্ত ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে ইনফেকশন হয়, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়, যে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনটা পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে একটা ওসিডিতে কনভার্ট হয়ে গেছে, প্যাটার্নটা পাল্টে গেছে সেটা। ওই জন্য বাচ্চাদের যখন কোনো সমস্যা হয়, অবশ্যই একজন ভালো পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলে বা চাইল্ড স্পেশালিস্টের সাথে কথা বলে কিন্তু কাজ করাটা উচিত। এবারে ওসিডি আমরা যখন যাব আরেকটু পরে দেখব, ওসিডি কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু সমস্ত চিন্তা ওসিডি হয় না। তাহলে ওসিডি কখন সমস্যা করবে, যেটা একদম শুরুতে বললাম, যে যেটা আমাদের ডেলি লাইফকে হ্যাম্পার করবে। কিছু চিন্তা আসছে যাচ্ছে, সেগুলোকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি না, কোনো রকম কোনো এফেক্ট হচ্ছে না, সেগুলোতে কিচ্ছু আমাদের যায় আসে না। কিছু ওসিডি রয়েছে অর্গানাইজডভাবে থাকা পছন্দ করে, যেমন আমার একটা আছে, যে সমস্ত কিছু গোছানো থাকবে, আমার রুমের প্রত্যেকটা জিনিস একদম একটা লেভেলভাবে থাকবে, মানে যদি কৌটোও যদি আমি রাখি, সমস্ত একরকম দেখতে কৌটোগুলো থাকবে, বুঝছে। এবার আমার যে ড্রেসগুলো রাখা রয়েছে বিভিন্ন ব্যাগে করে করে রাখা রয়েছে, যে এটায় শুধু টি শার্ট থাকবে, এটায় ফুল শার্ট থাকবে, এইভাবে ভাগ করা রয়েছে, তাতে লেবেলিং করা আছে। কিন্তু এটা আমার অন্য কারোর বাড়িতে গেলে এফেক্ট করছে না, তার বাড়ি যদি অগোছালোও পড়ে থাকে আমার কোনো যায় আসে না। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে তো সবারই ভালো লাগে, সেটা ঠিক আছে, কিন্তু সে কেন অগোছালো রইলো, সে কেন গুছিয়ে রাখছে না, বা একটা জায়গায় নোংরা রয়েছে কেন আমি ওরকম জায়গায় যাব, এগুলো আমার কোনো এফেক্ট করছে না। ফলে ওটা আমার ক্ষেত্রে আলাদাভাবে ওর কোনো কিছু দেখার আমার দরকার নেই। ওটা লিমিটেড শুধুমাত্র আমার ওই রুমের মধ্যে, আমার ওই ঘরের মধ্যেই। যদি আমার ওই জায়গায় কেউ হাত দেয় বা আমার ওই জায়গাটায় যদি কেউ ঘাটাঘাটি করে, তখন আমার একটা বিরক্তি ভাব আসতে পারে।
এর বেশি কিছু নয়, কিন্তু ওটা আমার ডেইলি লাইফকে হ্যাম্পার করছে না কোনো দিক থেকে, ফলে আমার এটার উপর কনসেন্ট্রেট করার কোনো দরকার নেই। যেটা হতে পারে কি, যে আমি হয়তো এটাকে নোট করে রাখলাম, ইন ফিউচার হয়তো আমার যখন আরো এজ হলো বা এল্ডার স্টেজে গেলাম, তখন গিয়ে যদি আমার কোনো মেন্টাল প্রবলেম আসে বা ফিজিক্যাল এমন কোনো প্রবলেম আসলো যেটা আমার মেন্টাল হেলথের সাথে কানেক্টেড, তখন আমার এই প্যাটার্নটা সেই ইস্যুটাকে কিওর করতে বা সেই ইস্যুটাকে ম্যানেজ করতে কাজে লাগবে। এইটা হতে পারে, এর বেশি কিন্তু আমার উপর কাজ করার দরকার নেই। ফলে ওসিডি নিয়ে যখন আমরা আলোচনা করব তখন অনেক কন্ডিশন আমরা দেখব, যে কন্ডিশনগুলো শুনলে মনে হবে আরে এটা তো আমার মধ্যেই রয়েছে, কিন্তু বিচার করে দেখবেন ওটা কি আপনার ডেলি লাইফকে হ্যাম্পার করে। যদি ডেলি লাইফকে বা আপনার আশেপাশের যারা রয়েছে তাদেরকে যদি কোনো রকম সমস্যার মধ্যে না ফেলে, ওটাকে কিছু দেখারও তো দরকার নেই। শুধু যেটা করতে পারেন, নোট ডাউন করে রাখতে পারেন যে হ্যাঁ আমার মধ্যে এই ইস্যুটা রয়েছে। ইন ফিউচার অনেক হেলথ কন্ডিশনের ক্ষেত্রে ওই ইস্যুটা কিন্তু ডায়াগনোস করতে বা সেই ট্রিটমেন্টটা করতে কিন্তু হেল্প করতে পারে। এটাই যা, এছাড়া কিছু করার দরকার নেই। তো কখন আমরা করছি না, যে জায়গাটায় আমরা দেখছি যে ব্রেন ফিল্টারটা ঠিকঠাকভাবে হয়তো কাজ হচ্ছে না, থট হয়তো স্টিক হয়ে গেছে, এক জায়গায় গিয়ে স্টাক হয়ে গেছে আর কি, স্টিকি থট যেটাকে বলছে, এই রকম জায়গায় বা খালি মনে হচ্ছে যে কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা খারাপ হতে চলেছে, এই জায়গাটায় কিন্তু আমাদের ভাবতে হবে, অথবা কোনো না কোনোভাবে একটা তার অ্যাংজাইটি কিন্তু কাজ করেই চলেছে কন্টিনিউ। আমরা যেটাকে হয়তো নর্মালি অ্যাংজাইটি ভাবছি, সেটা তো তার অ্যাংজাইটি নয়। অবশ্যই ওসিডির সাথে অ্যাংজাইটি কানেক্টেড, কিন্তু পুরোপুরি অ্যাংজাইটি নয়, ওর মধ্যে ওসিডি ঢুকে আছে। তো ওসিডিকে যদি আমরা এখন দেখি, তার যদি আমরা ভাগগুলো যদি করি নর্মালি, আমরা যদি ভাগ দেখি, ওসিডির প্রচুর ভাগ আছে, অগুন্তি ভাগ আছে, কিন্তু কমন আমরা যেগুলো দেখতে পাবো, একটা খুব কমন জিনিস, সেটা হচ্ছে কন্টামিনেশন ওসিডি। এটা কারোর থাকে দেখবেন, নোংরা জায়গায় হাত ধুলেই হাত ধোবে, যেটাকে আমরা ওয়াশিং ম্যানিয়া বলি, বা ওই 1 মিনিট, একজন জয়েন হচ্ছে, যেটাকে আমরা ওয়াশিং ম্যানিয়া বলি, যে ঘন ঘন কিছু একটা ধরলো, ধুতে আরম্ভ করে দিল। এবার কিছুটা না সিচুয়েশন ট্রিগার হয়, যেমন আমার এক ফ্রেন্ডের ক্ষেত্রেই বলছি, সে মাধ্যমিক অবধি ঠিকঠাক ছিল, তারপরে তার একটা ফিভার হয়, ফিভার হওয়ার পরে তার মধ্যে এরকম ওয়াশিং ম্যানিয়া জাতীয় জিনিসগুলো দেখা দেয়। কারণ কি, পরে দেখা যায় তার এমআরআই করতে যে তার থ্যালামাসের জায়গাটা একটু এফেক্টেড হয়েছিল। তো সেটা ভালো কথা, সে না হয় করছে, ঠিক আছে, সমস্ত কিছু ভালো করে, মানে শুধু ধুচ্ছে তা নয়, একটা গ্লাসে যদি সে জল খেতে যাবে মনে করে, তাহলেও দেখা গেল যে সে হয়তো 4-5 বার ওটাকে ধুচ্ছে সাবান দিয়ে। সে হাতে হয়তো, মানে এই শীতকালেও হয়তো দেখা যাবে তার হাতের হয়তো ছাল চামড়া উঠে যাচ্ছে, তবু সে ধোয়া বন্ধ করছে না। এবার এটাও কন্ট্রোল হয়ে যায়, অনেকটা কন্ট্রোলও হয়ে গেছিল, কিন্তু তার ফ্যামিলিতে কিছু মেম্বার্স রয়েছেন, মানে তাদেরও হয়তো কোনো প্রবলেম রয়েছে, বা তারা হয়তো ওটা দেখে হয়তো হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। এবার সে হয়তো দেখা গেল একবার ধুয়ে বসে রয়েছে, তাকেই হয়তো জিজ্ঞেস করলো, কি রে তুই তো এতদিন 3-4 বার করে গ্লাসটাকে ধুতি, এখন কেন একবার করে ধুচ্ছিস? যদিও বা কমে যায়, ওটা আবার ট্রিগার হয়ে যায়। ফলে গিয়ে কি হয়, যখন এই কোনো মেজর ইস্যু আমরা দেখি, শুধু ওসিডি নয়, যে কোনো হেলথ ইস্যু যখন আমরা দেখব, তখন কিন্তু পরিবারের একটা হেল্পেরও দরকার থাকে। ঠিক আছে? তো এই কন্টামিনেশন ওসিডির মধ্যে কি থাকে, কোথাও জার্ম রয়েছে, কোথাও ভাইরাস রয়েছে, কোথাও হয়তো নোংরা জাতীয় কিছু রয়েছে, বা ঠিকঠাকভাবে জায়গাটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এই সমস্ত কিছু নিয়েই একটা ভয় তার মধ্যে কাজ করতে থাকে, এবং তার জন্য সে কি করতে থাকে, না বারবার হাত ধুচ্ছে, পা ধুচ্ছে, যে কোনো জিনিসকে ধোয়াধুয়ি করতে আরম্ভ করেছে। যে জিনিসটা আহ, যে জিনিসটা কি হচ্ছে, আমরা কোভিডের সময় দেখেছি, প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে, যেখানে কিছু হাত দিচ্ছে একটু হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে নিল, কিন্তু একটা স্যানিটাইজার ইউজ করলো, তার যে একটা টাইম পিরিয়ড রয়েছে, তার যে একটা সার্কেল রয়েছে, ওটাকে কিন্তু আমরা দেখছি না। অনেকেরও একটা এরকম ওসিডি থাকে, হয়তো কোনো পার্লারে গেল বা সেলুনে গেল, আচ্ছা ঠিকঠাকভাবে ট্রিমারটাকে ওয়াশ করেছে তো, আরেকজনের ট্রিমার যদি আমার হেপাটাইটিস হয়ে যায়, যদি আমার কিছু একটা হয়ে যায়, সে সেই ভয় দেখা যায় বগল দাবা করে হয়তো বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে যাচ্ছে। কিন্তু হেপাটাইটিস যে শুধু ওখান থেকে না, আরো অনেক দিক থেকে হতে পারে, সেটা তার মাথায় কাজ করছে না। তার মাথায় কি করছে, না একজনকে ওটা স্পর্শ করে টাচ করিয়ে আমাকে আবার ওটা দিয়েই আবার চুলটাকে আমার সেভ করছে, বা দাড়িটাকে আমার সেভ করছে। কোথাও না কোথাও গিয়ে
এই একটা ভয় থাকে, তার মধ্যে কাজ করতে থাকে। তো তার জন্য সেই সময়টা দেখা যায় হয়তো এদের যদি শরীরের যদি তখন যদি আমরা হরমোন লেভেলগুলো টেস্ট করি, একটা হিউজ চেঞ্জেস দেখা যায়। তো সহজ কোথায়, যেখানে জার্ম, ভাইরাস, নোংরা, অপরিষ্কার জায়গাগুলো দেখছি, সেই জায়গার যে ওসিডি যেটা হয়, সেটাকে আমরা বলি কন্টামিনেশন ওসিডি। সেকেন্ড আসছে চেকিং ওসিডি, যেটা আমি একটু আগে বললাম, যে দরজাটা কি ভালো করে বন্ধ করেছি, গ্যাসটাকে অফ করেছি আমি বারবার, হয়তো পুরো রাস্তাটা গেল, আবার মাঝ রাস্তা থেকে মনে পড়লো, আচ্ছা লাইটটা আমি অফ করেছিলাম না, ওয়াইফাই কানেকশনটা রয়ে গেছে, ওয়াইফাই কানেকশনটা ঠিকঠাক চলছে তো। মোবাইলটা খুলেও যে চেক করা যায়, সেটা তার মাথায় কিন্তু কাজ করছে না। সে আবার পুরো রাস্তাটা ব্যাক করবে, দরজাটা খুলবে, দরজাটা খুলে সমস্ত সুইচগুলো দেখবে, একবার অফ করবে, আবার অন করবে, দিয়ে আবার দরজায় তালা দিয়ে আবার যাবে। কিন্তু ওই কাজটা যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ও মোবাইলটা অন করে যে দেখা যেত তার সমস্ত ওয়াইফাই সাপ্লাইগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, সেটা কিন্তু তার মাথায় আর কাজ করছে না। এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, তালাটা ঠিকঠাক দিয়েছি কি দেইনি, তালাটা ঠিকঠাক, সব ঠিকঠাক চলছে কিনা, আচ্ছা, এইটা একটা বিষয় তার মধ্যে থাকে। বারবার রিচেক করা, যেটা সেটাই হচ্ছে চেকিং ওসিডি। এরপরে আসছে কি হার্ম ওসিডি, অর্থাৎ আমার এত টেনশন হচ্ছে, এত কিছু হচ্ছে, আমি কি কাউকে ক্ষতি করে ফেলতে পারি, আমার জন্য কি কারোর কোনো ক্ষতি হয়ে যেতে পারে, আমি কি আমার সন্তান বা পরিবারের কারো ক্ষতি করে ফেলবো। কোথাও না কোথাও গিয়ে অন্যকে ক্ষতি করার একটা ভয় তার মধ্যে কাজ করে। সাধারণত এই যে ওসিডিটা, এটা দেখা যায় কি, যে আশেপাশের পরিবেশ পরিস্থিতির থেকে তৈরি হয়। যদিও বা এটা আমাদের ফিল্ডে পুরোপুরি বলাটা উচিত নয়, আমি কথা প্রসঙ্গে বলছি। অনেক আগে দেখবেন আমার যে সাইকোলজির পেজটা রয়েছে, আমি কিছু কিছু ঘটনা শেয়ার করি মাঝে মধ্যে লিখে। সবসময় ভিডিও করার সময় পাই না বলে লিখেই আমি বেশিরভাগ সময় পোস্ট করি। ওখানে একটা ঘটনা ছিল যে দেখা যাচ্ছে যে কলেজ লাইফে একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে এবং তারা তারপরে বিয়ে করে। তো সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সেই যে বাড়িতে বিয়ে হয় তারা একটু ওই জন্ম পত্রিকা মিলনের একটা পদ্ধতি তাদের ছিল প্রচলন। তো তারা কাউকে দেখায় এবং সেখান থেকে সে বলে যে না, এই মেয়ে মাঙ্গলিক রয়েছে, ফলে এর যেখানেই যাবে না কেন তার সেই বাড়ির কোথাও না কোথাও ক্ষতি হবে, এবং কোথাও না কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে স্বামীরও একটা মৃত্যুর যোগ রয়েছে বলে তাকে এরকম বলে থাকে। তো সেটা নিয়ে সেই বাড়িতে একটা তুমুল অশান্তি শুরু হয়। এর মধ্যে মেয়েটি বাইরে কোথাও ঘুরতে যায় বন্ধুদের সঙ্গে বিভিন্ন দিকে, যেখানে ঘুরতে যায় সেখানে একটা এরকম মানে গ্রাম সাইডের দিকে, যে সেখানে রয়েছে কোনো একটা বাড়ির দিকে যাওয়া যাবে না, ওখানে নাকি একটা নেগেটিভ এন্টিটি রয়েছে, একটা স্পিরিট মতন কিছু থাকে, এরকম একটা প্রচলিত কথা ছিল। তো সেই মেয়েটি বলেছিল চল ওদিকে যাই, বাকি বন্ধুদের বলেছিল, বাকি বন্ধুরা বলে জানিস না ওখানে এরকম নেগেটিভিটি রয়েছে, কেন যাবি। তো সে যায় না, চলে আসে। এর মধ্যে তার হাজবেন্ড কল করে বলে, তোমরা এরকম লুকিয়ে কেন বিয়ে করেছো, তোমার বাড়ির লোক লুকিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে, এরকম সেরকম। মেয়েটা সেভাবে বুঝতেও পারে না। তো বলছে কি সমস্যা কোথায়, বলছে এরকম করে মিলন হয়েছিল, কিন্তু জন্মছক পত্রিকা মিলন করা হয়েছিল, দেখা যাচ্ছে যে সেখানে তোমার মাঙ্গলিক রয়েছে, তার জন্য আমার মৃত্যু হতে পারে। তো মেয়েটা তো আকাশ থেকে পড়লো, এত বছরের সম্পর্ক, এত বছরের সমস্ত কিছু ছিল, হঠাৎ এখন এই সমস্ত কথাবার্তা কোথার থেকে আসলো। তো কোনো রকমে ওই দিনটা সে স্টে করে, মানে সে প্ল্যান করে নিয়েছে গুছিয়ে, আর থাকবে না কিছু ভ্যাকেশনে, সোজাসুজি বাড়ি ফিরে আসবে। তো রাত্রিবেলা সে হঠাৎ দেখছে যে তার রুমের মধ্যে কোনো একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, চুল খুলে একটা বিভৎসভাবে দাঁড়িয়ে রয়েছে, এবং সে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তো যে কটেজে তারা উঠেছিল সেখান থেকে নিয়ারেস্ট যে ডক্টর রয়েছে সে আসে, সে চেক করে বলে এটা হয়তো কোনোভাবে সে প্যানিক হয়ে গেছে, তার জন্য সেন্সলেস হয়ে গেছিল, কোনো এমন ভয়ের কিছু নেই, মেডিসিন দেওয়া হয়েছে, একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ও ঠিকঠাক হয়ে যাবে, একটু রেস্ট নিলেই ঠিক আছে। তারপরে জ্ঞান আসে, সমস্ত কিছু ঠিক থাকে, কোনো অসুবিধা নেই। এবং সে যখন বাড়িতে আসে তখন দেখে যে আগে যখন সে বাড়ি থেকে বেরিয়েছিল তার যে একটা হাসি খুশি পরিবেশ পরিস্থিতি ছিল, বর্তমানে সেটা নেই সেই বাড়ির মধ্যে। মানে তাকে লোকজন যে দেখছে, যেন একটা কি যেন সে দোষ করে ফেলেছে এরকম ভাবে একটা দেখছে, এই রকম অবস্থায়। তো সে সিঁড়ি দিয়ে উঠে যখন তার বেডরুমে গেল, সেখানে দেখছে তার হাজব্যান্ড ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। তো সে তার হাজব্যান্ডের দিকে একটু কাঁদো কাঁদো চোখ করে যখন তাকালো, তার হাজব্যান্ড বলছে এই সমস্ত দয়া মায়া দেখে এখানে লাভ নেই, তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও, কালকেই তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো, আমি এত অশান্তি নিতে পারছি না।
তো যার উপর বিশ্বাস করে সে বিয়ে করলো বা যার উপর বিশ্বাস করে সে সংসার করতে আসলো, তার মধ্যে এরকম চেঞ্জেস দেখে মানে তারও সেই পায়ের তলার মাটি সরে যাওয়া যাকে বলে, ওরকম একটা অবস্থা আর কি। এরপরে অনেকটা সময় পেরিয়ে যায়, যে যা নর্মাল কাজ করছে। এর মধ্যে সন্ধ্যার দিকে ওই মেয়েটি উপর থেকে এসে তার শাশুড়িকে বলছে, আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তো তার শাশুড়ি বলছে, এখন ভর সন্ধ্যাবেলা, এখন আমরা কেউ খেতে দেবো না, সন্ধ্যাটা পেরোক, তারপরে তুমি খাবে। তো এরকম কথা হতে বাকি সবাই ডাইনিং হলে বসেছিল, মেয়েটা রান্নাঘরে ঢুকে যায়, কিচেন রুমে। তো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু কোনো আওয়াজ আসছে না, কি ব্যাপার না ব্যাপার। তো যখন গেছে তখন দেখছে সেই মেয়েটি হঠাৎ ওই ভাতের থেকে মানে দুটো হাঁড়ি মতন ছিল আর কি। একটা জায়গায় কাঁচা মাংসকে ম্যারিনেট করতে দেওয়া ছিল, আর একটা জায়গায় ভাত রান্না হওয়া ছিল রাত্রিবেলা ডিনারের জন্য। তো ভাতের হাঁড়ির ঢাকাটা খুলে সেখান থেকে হাত মুঠো করে নিয়ে সব ভাত থেকে তুলে খাচ্ছে, আর এদিকে কাঁচা মাংসটাকে তুলে কাঁচা মাংস ম্যারিনেট করা অবস্থায় খেতে আরম্ভ করে দিয়েছে। দেখে তো এদের অবস্থা খারাপ। তো সেই নিয়ে একটা তুমুল অশান্তি। পরে দেখা গেল যে হ্যাঁ, এই ঘটনাটা যেটা হয়েছিল সেটা তার একটা এরকম হাই একটা ওসিডির জন্য হয়েছিল। এটা হচ্ছে কি সিচুয়েশন, আমার পুরো ঘটনাটা আমি বলছি না, আমি সংক্ষিপ্ত এই জায়গাটায় বলছি। তারপরে তার অনেক ট্রিটমেন্ট প্রসেস চলেছিল, অনেক কিছু হয়েছিল। তো এই বিষয়টা কি হচ্ছে, এটা তাকে সিচুয়েশন ক্রিয়েট করালো। বলার উদ্দেশ্য এটাই, যে তার মধ্যে এরকম কিছু ছিল না, হয়তো আগের প্রিভিয়াস কোনো তার ট্রমা ছিল বা কোনো একটা কিছু ছিল। এই সিচুয়েশন তাকে কি করলো, ওটাকে আরো ট্রিগার করিয়ে দিল। তো যাদের এই হার্ম ওসিডি গুলো কাজ করে, যে আমার জন্য কি কারোর ক্ষতি হয়ে যেতে পারে, সত্যিই কি আমি তার জীবনে সেরকম একটা অন্যায় করে ফেললাম, আমি না আসলে হয়তো তার কোনো ক্ষতি হতো না, এই যে চিন্তা ভাবনাগুলো আসেন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্টাল প্রেসার থেকে হয়, জেনারেলি খুব কম ওঠে। হার্ম ওসিডির বেশিরভাগ কন্ডিশন দেখা যায় যে পারিপার্শ্বিক লোকজন তার মাথাটাকে বেশি খায়, সেখান থেকে তার মধ্যে এই কন্ডিশনগুলো উঠে আসে। নেক্সট যেটা, সেটা হচ্ছে কি সেক্সুয়াল ওসিডি হয়। কীরকম, একটা হচ্ছে দেখা যাচ্ছে একটা আনওয়ান্টেড সেক্সুয়াল থট চলে আসে, সে চাইছে না কিন্তু একটা আনওয়ান্টেড সেক্সুয়াল থট তার মধ্যে চলে আসে। হয়তো পুজো করতে বসলো, দেবদেবীদেরকে নিয়ে একটা এরকম সেক্সুয়াল থট তার মধ্যে চলে আসে, সেভাবে আমি কি পাপ করে ফেলছি, সে সরাতে চাইছে কিন্তু আবার চলে আসছে নেগেটিভ ভাবে। নিজের ইচ্ছা থাকা না সত্ত্বেও কোথাও না কোথাও উল্টো পাল্টা ইমেজিনারি কন্ডিশন তার মাথায় চলে আসবে। ওকে, এরপরে যেটা, সেটা হচ্ছে কি, যেটা এক্ষুনি বললাম ওই সেক্সুয়াল ওসিডির সাথে, সেটা হচ্ছে রিলিজিয়াস ওসিডি। যে ওরকম আমি ভাবছি, তাহলে কি সত্যিই কি আমার এরকম পাপ হয়ে যেতে পারে, আমার কি ভুল হয়ে গেল কোনো। আবার একটা জায়গায় দেখবেন অনেকে পুজো করছে, কোনো কারণে ধরুন হাওয়া দিল, হতেই পারে, প্রদীপটা নিভে গেল। টিভি সিরিয়ালে দেখিয়েছে প্রদীপ এরকম পুজো হতে হতে নিভে গেলে সেটা অকল্যাণ। এবার সেটা তার মাথায় ঢুকে আছে, এবার তার মাথায় হলো প্রদীপটা কেন নিভে গেল, প্রদীপটা হাওয়া লেগেও নিভতে পারে, হলদেটা যদি ঠিকঠাক না হলে তাহলেও নিভতে পারে। কিন্তু সে কি মনে করছে এটা কি আমার সত্যিই পাপ হলো। এই যে জিনিসগুলো, এটা কি হচ্ছে যে সেই এই রিলিজিয়াস ওসিডির মধ্যে চলে আসে, বা যে কোনো ক্ষেত্রে এক্সেসিভ প্রেয়ার করতে আরম্ভ করলে, আমি কিছু করছি না, ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা পাতাও হেলে না। আচ্ছা, এদিকে যখন কেউ তার সঙ্গে কোনো বিট্রে করছে বা কোনো শত্রুতা করছে, তখন কিন্তু সে বলছে না যে ঈশ্বরই হয়তো তাকে দিয়ে আমার সঙ্গে হয়তো বিট্রে করিয়েছিল, তখন লজিকটা পাল্টে যায়। বা নিজে যখন একটা কোনো কাজ করলো, তখন কিন্তু হচ্ছে না যে ঈশ্বরই আমাকে দিয়ে কাজ করিয়েছিল, তখন কি হলো, আমি কাজটা করেছি। ফলে একটা লিমিটেড জায়গা অবধি তারা আটকে থাকে। তো সেইখানে আমরা দেখতে পাই তাদের এক্সেসিভ প্রেয়ার হচ্ছে, অথবা রিচুয়ালসটাকে একদম পয়েন্টে পয়েন্টে, মানে একটা এদিক থেকে এদিক হয়ে গেলে তার মাথা খারাপ হয়ে যাবে, সে অ্যাংজাইটি স্টেটে চলে যাবে। তো এটা হচ্ছে রিলিজিয়াস ওসিডির মধ্যে আসে। নেক্সট আসছে কি, যে পারফেকশন ওসিডি। পারফেকশন ওসিডি কোনটা, যে সমস্ত কিছু পারফেক্টলি অ্যালাইনমেন্টে থাকবে, এটা একটা। এর আরেকটা পার্ট আছে যে জিনিস ঠিকঠাক না হওয়া পর্যন্ত কাজ করে যাবে, যতক্ষণ না ওটা পারফেক্ট ভাবে হচ্ছে জিনিসটা, ততক্ষণ অবধি কিন্তু এটা ঠিকঠাক করে। এবার এখানে একটা অ্যাংজাইটি তৈরি করে, কারণ এমন কোনো কাজ নেই যেটা আমাদের পুরো ওয়ার্ল্ডে পারফেক্টলি হতে পারে। ডেটলও অ্যাডভার্টাইজও আমরা দেখি 99.99। হ্যাঁ, যদিও বা এটা আলাদা ব্যাপার যে সেই 0.1 যেটা থাকে সেটাই আসল গল্প করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে 99.99 অবধিই থাকে সব কিছু।
তো এই জায়গাটা কিন্তু তার একটা সমস্যা দেখা দেয়, যে সমস্ত কিছু কেন ঠিকঠাক হচ্ছে না। হয়তো দেখা যায় অনেক, এটা বেসিক্যালি না যারা ওই মূর্তি করে বা ছবি আঁকে তাদের মধ্যে এই সমস্যাটা অনেক সময় বেশি দেখা দেয়। কাগজের পর কাগজ হয়তো ছিঁড়ছে ফেলে দিচ্ছে, বা যারা হয়তো কোনো একটা স্ক্রিপ্ট রাইটারের কাজ করছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু দেখা দেয়। এরপর আছে কি রিলেশনশিপ ওসিডি। ও কি আমাকে ভালোবাসে? আচ্ছা, ও কি আমাকে চিট করছে? আমি কি ওর জন্য সঠিক পার্টনার? এই যে যাবতীয় চিন্তা ভাবনাগুলো, এগুলো হচ্ছে রিলেশনশিপ ওসিডি। মানে একটা কোথাও না কোথাও নিজেদের বন্ডিং এর জায়গা স্ট্রং না করে একটা চিন্তা ভাবনা আসতে থাকে। এবার এটা দুটো জিনিস থেকে হতে পারে। একটা হতে পারে, এখানেও হতে পারে যে তার সিচুয়েশন তার উপর প্রেশার তৈরি করছে। কারণ সে যাকে ভালোবাসছে বা সে যার সঙ্গে রিলেশনশিপে রয়েছে সে হয়তো এমন কোনো কাজকর্ম করছে যে কাজকর্মটা তার কাছে সন্দেহজনক তৈরি হচ্ছে। এটা একটা হতে পারে। তার জন্য সেটা চিন্তা আসছে। এটা কিন্তু ওসিডির মধ্যে কিন্তু সরাসরি আসছে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনি একটা কাজ করছেন, আপনি হঠাৎ দেখছেন সেখানে একটা সন্দেহ মতন কিছু হলো, আপনি তো ওটাকে নিয়ে ভাববেনই। কিন্তু সেই ভাবনাটা যদি আপনার ডেইলি চলতে থাকে, 24 আওয়ার্সের মধ্যে সারাদিনই ওই পার্টটাই আপনার মধ্যে বেশি চলে আসছে, তখন ওটাকে আমরা রিলেশনশিপ ওসিডির মধ্যে ধরবো, সেই জায়গাটায়। বুঝছো? এরপর আসছে কি, যে এক্সিস্টেন্স ওসিডি। যে আমি যে আছি, আমার জীবনের মানে কি, আমি কে? আচ্ছা, আমি কে, আমার জীবনের মানে কি, এটা নয় তবু ঠিক আছে, এটা ভালো কথা যে আমি নিজেকে জানতে চাইছি। এর পরে আর এগোতে পারে না, প্রশ্ন করে থেমে যায় যে আমি কে এবং আমার জীবনের উদ্দেশ্য কি, বা আমার বার্থের উদ্দেশ্য কি, এর পরে আরও এগোতে চাইছে না, ও একটা জায়গাতে আটকে যায়, এবার সেটা নিয়েই ঘুরছে। আচ্ছা, আমি যে এই কাজটা করছি, আমার এটা করার দরকার কেন? মানে ওই দুটো প্রশ্ন আসলে, এবার ওই প্রশ্নের সাথে লিঙ্ক করে করে যা যা হতে পারে জেনারেট করতে থাকবে আবার বসে বসে। এক্সিস্টেন্স ক্রাইসিস বা এক্সিস্টেন্স ওসিডির দিকে তখন সে চলে যায়, যে তার অস্তিত্ব দরকারটা কেন, এইখানে সে চলে যায় তখন। এরপরে কি, কাউন্টিং ওসিডি। সমস্ত কিছু গণনা করছে বসে বসে, এবং ওই ক্যালকুলেটিভ ভাবেই সে সাজাবে। সেই ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এরকম ভাবে ওইভাবেই সাজানো থাকবে। তার রুমগুলো যদি আমরা দেখি, বইও হয়তো রেখেছে, একটা হয় অর্গানাইজড ভাবে রাখা, দেখতে আমার ভালো লাগছে। আর একটা হচ্ছে তার প্রত্যেকটা, মানে পেন স্ট্যান্ড থেকে আরম্ভ করে, ডায়েরির র্যাক থেকে আরম্ভ করে, বুক সেলফ থেকে আরম্ভ করে, জামার র্যাক থেকে আরম্ভ করে, সমস্ত কিছু দেখছি কি যে ওইভাবে ব্যালেন্সড করে করে চলছে। এটা হচ্ছে কাউন্টিং, এবং সমস্ত কিছু গণনা করছে। একটা সিনেমা ছিল, আমার এই মুহূর্তে মনে আসছে না, পরাণ বন্দ্যোপাধ্যায়, যে তিনি একটা জায়গায় চা খেতে গেছেন। তো তিনি ম্যাথামেটিক্সের টিচার হয়েছিলেন, তো তিনি যে কোনো কিছুই না ওই পাই দিয়ে হিসাব করতেন। তো আমার এই মুহূর্তে সিনেমার নামটা মনে আসছে না আর কি। তো ওই রকম একটা বিষয় দেখা যায়। বুঝছে? এরপর আসছে কি, সোমাটিক ওসিডি। যে কতবার সে শ্বাস নিচ্ছে, হার্টবিটটা কেমন ফিল হচ্ছে, আচ্ছা বডিতে কোনো রকম কিছু হচ্ছে কি না, আচ্ছা বডির কোথাও মনে হচ্ছে কিছু একটা আটকে গেছে, বেরোচ্ছে না। অনেকে বলতে পারে গলার কাছে মনে হচ্ছে কি একটা আটকে আছে। বুঝছে? যেটা অনেকের গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রে অনেকে দেখবেন কমপ্লেন করে, যে মনে হচ্ছে গলার কাছে কি একটা আটকে আছে। বাস্তবে গলার কাছে কিছু আটকে থাকে না, প্রেশারটা পড়ে একটা এয়ারে, হয়তো সেটা বেরোতে পারে না ঠিকঠাক করে, তখন একটা হতে পারে। কিন্তু আদারওয়াইজ ক্ষেত্রে তার ওই জিনিসটা অনেক সময় মনে হয়, খুব কনসেন্ট্রেট করে দেখবেন, একটা বার্নিং সেন্সেশন আলাদা ব্যাপার। যখন মনে হচ্ছে না গলার কাছে এরকম কিছু একটা আটকে আছে, আপনি কারোর সাথে কথা বলুন, বা আপনি একটু অন্যদিকে মাইন্ডটা শিফট করে দিন, ওটা কিন্তু মাথার থেকে বেরিয়ে যাবে, ওটা ওখানে আর ফিলটা পাবেন না। বার্নিং সেন্সেশনই থাকবে। সে আপনি একজনের সাথে কথা বলুন, যে বলুন, ভেতরে একটা ফিল হচ্ছে অলরেডি, হয়তো স্লাইট একটু কম বুঝতে পারেন, কিন্তু ফিলিংসটা থাকবে। আর ওই যে গলার কাছে আটকে যাচ্ছে বা এইরকম জিনিসগুলো যেগুলো মনে হয়, আপনি কারোর সাথে কথা বলুন বা মাইন্ডটা একটু অন্যদিকে শিফট করে দিন, দেখবেন বেশি না 30 সেকেন্ড সরিয়ে দিন, ওটা আর মনে হচ্ছে না। এটা আমাদেরও হয়, টেম্পোরারি হয়। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, ওই জিনিসটা খুব কনস্ট্যান্ট থাকে এবং একটা কনসার্নের জায়গায় তাদের নিয়ে চলে যায়, যে এটা কি হচ্ছে, বডি সেন্সেশন নিয়ে একটা অবসেশনের জায়গায় তারা পৌঁছে যায়। তখন সেটাকে আমরা বলছি সোমাটিক ওসিডি। এরপরে কিসে আছে, যেটা হচ্ছে কি রেসপন্সিবিলিটি ওসিডি আছে। যে আমি যদি না থাকি তাহলে এদেরকে দেখবে,
বা একটা দায়িত্ববোধ, একটা যে সেই ফ্যামিলিকে টেনে নিয়ে চলা বা যে কোনো কিছু, সেটা অতিরিক্ত। আমাদের প্রত্যেকেরই ফ্যামিলির প্রতি একটা দায় দায়িত্ববোধ আছে, প্রত্যেকেরই, যে কোনো কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হোক, ফ্রেন্ডশিপের ক্ষেত্রে হোক, পার্টনারশিপের ক্ষেত্রে হোক, প্রত্যেক ক্ষেত্রে আমাদের একটা দায় দায়িত্বের জায়গা আছে। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, নিজে আগ বাড়িয়ে আরো অতিরিক্ত দায়িত্ব নিয়ে বসে থাকে, যে সে না থাকলে যেন ওটা চলবেই না, বা সে না থাকলে ওই জায়গাটা হবেই না। এই জায়গাটার একটা প্রবলেম দেখা দেয়। এরপর আসে ফিয়ার অফ লস ওসিটি, যেটা অনেকে ফোবিয়ার সাথে গুলিয়ে ফেলে। প্রিয় মানুষকে হারানোর ভয়, যে কোনো প্রিয় মানুষ, সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি দেখবেন কাজ করে। বেসিক্যালি বাড়িতে যদি এল্ডার বা কেউ থাকে সেরকম অসুস্থ বা এজেড যদি কেউ থাকে, এদের ক্ষেত্রে কিন্তু যার সঙ্গে আমরা বেশি কানেক্টেড মেন্টালি, আমাদের একটা কিন্তু ভয় হয় যে কিছু হয়ে যাবে না তো, বা হারিয়ে ফেলবো না তো, বা কোনো সমস্যা হবে না তো। এর কারণটা কি হয়, কোথাও না কোথাও আমরা হয়তো যতই বলি না কেন আমরা ওয়েল এস্টাবলিশড বা আমরা স্ট্যান্ড করে গেছি, আমরা কোনো না কোনোভাবে না একটু ডিপেন্ডেবল থাকি তাদের প্রতি, কোথাও না কোথাও একটা মেন্টালি অ্যাটাচমেন্ট থাকে তাদের প্রতি। এবং সেই জায়গাটায় আমাদের তখন মাঝে মধ্যে মনে হয়, যখন আমরা জানি যে যখন হয়তো আমাদের হয়তো একা হয়ে যাচ্ছি, বা হয়তো আমরা কোনো কথা শেয়ার করতে পারছি না, অন্তত জানি যে এর সাথে আমরা কথাটা শেয়ার করতে পারবো, বা এর কাছে একজন আছে, এটাও আমাদের মাইন্ডে হয়তো কাজ করে। কিন্তু যখন হয়তো মনে হয় যে যদি সে না থাকে তাহলে কি হবে, তখন একটা এই ফিয়ার অফ লস কন্ডিশন আমাদের মধ্যে কাজ করতে থাকে। এবং যেটা দেখবেন সেদিন সারাদিন তার মুড অফ হয়ে রয়েছে, তার কাজ করতে ইচ্ছা করছে না, খিদেও ঠিকঠাক পাচ্ছে না, না তার জল তেষ্টা ঠিকঠাক করে পাচ্ছে, খেতেও হয়তো যদি খেয়েও থাকে সেটাও তার জিভে হয়তো টেস্ট লাগছে না, হয়তো সবার সঙ্গে দেখানোর জন্য সে বুঝতে দিচ্ছে না যে তার চিন্তা হচ্ছে, কিন্তু সে সবার সঙ্গে বসে খাচ্ছে, কিন্তু সে টেস্ট পাচ্ছে না, সে এনজয়মেন্টটা পাচ্ছে না। এটা টেম্পোরারি, 24 আওয়ার্স টু 72 আওয়ার্স এটা স্টে করে। কিন্তু দেখবেন এটা অনেক সময় না কারো 7 ডেজ, 12 ডেজ, 1 মান্থ এরকম থেকে যায়। তখন ওটা আমরা কি বলি, ফিয়ার অফ লস ওসিডি। এই জিনিসটা তখন কি হয়, তার হয়তো প্রিভিয়াস কোনো ট্রমা রয়েছে বা কিছু একটা জায়গা রয়েছে, তার সাথে না ইন্টারলিঙ্ক হয়ে যায়। তার বর্তমান কন্ডিশন ফিয়ার অফ লস ওসিডি, সেটা হতেই পারে, কিন্তু এ যখনই দেখবো আমরা 7 ডেজ ক্রস করে বেরিয়ে গেছে, তার মানে কোথাও না কোথাও ও কোনো প্রিভিয়াস কোনো কন্ডিশনের সঙ্গে সাবকনসিয়াস বা আনকনসিয়াসের যে ইমোশন, সাবকনসিয়াসের মেমোরি স্টোর রুম, আনকনসিয়াস হচ্ছে ইমোশনসের স্টোর রুম, এই আনকনসিয়াসের সাথে অথবা সাবকনসিয়াসের সাথে কানেকশন তৈরি করে বসে আছে। আমাদের তখন খুঁজে বের করতে হয় সেটা এমন কোন কানেকশন যেটা তার ফিয়ার অফ লসকে ন্যাচারালভাবে বেরোতে দিচ্ছে না। কারণ আমাদের ব্রেনে সিস্টেম রয়েছে, আমাদের প্রত্যেকটা বডির দেখুন সিস্টেম আছে, যা ভেতরে যাবে তা বাইরে আসবে, প্রত্যেকটা বিষয়ে রয়েছে, বা যা ভেতরে আছে তার অনেক অংশই বাইরে চলে আসবে। আমরা খাবার খাচ্ছি, স্টুল হয়ে বাইরে যাচ্ছে, ওয়াটার ইনটেক করছি, সেটা ইউরিন হয়ে বাইরে যাচ্ছে, এক্সেস যে জিনিসগুলো, ব্রিদিং নিচ্ছি, আবার তার শ্বাসটা আমরা বাইরে ছাড়ছি। আমাদের নতুন চুল উঠছে, পুরনো 100টা চুল পার ডে গড় হিসাবে পড়ছে, প্রত্যেকটা জিনিস দেখুন সেইভাবে যাচ্ছে। আমাদের স্কিনটাও কিন্তু লেনতে পারছে, তবেই তো আমাদের নখগুলো আগের দিকে যাচ্ছে, নখটা বড় হচ্ছে, আমরা নখটা কাটছি, এই স্কিনটার গ্রোথ হচ্ছে, সেলগুলো একটু একটু করে যাচ্ছে, 120 দিন ছাড়া ছাড়া নতুন আরবিসি তৈরি হচ্ছে। প্রত্যেকটাই কিন্তু আমরা জেনারেট করছি বডিতে, সব সময় নতুনভাবে চলছে। ওকে, কিন্তু এখানে গিয়ে কি দেখা যায়, যে ব্রেন সেই জায়গাটাকে নতুনভাবে জেনারেট করতে পারছে না, বা নতুনভাবে সেই জিনিসটাকে ছাড়তে পারছে না, ওই একটি জায়গায় আটকে গেছে। কেন আটকে গেছে, তাকে পেছন থেকে কেউ টেনে রেখেছে। তাহলে এই টেনে রাখার জায়গা কোথায়, হয় সাবকনসিয়াস নাহলে আনকনসিয়াস, বুঝছে, এই জায়গাটায়। এবার এইখান থেকে আমাদের কাজ হচ্ছে সেটাকে খুঁজে বের করা। ফিয়ার অফ লসটা তার মেন প্রবলেম নয়, মেন প্রবলেম তার পেছনে যে ঘটনাটা চলছে সেইটা। যে কোনো মেন্টাল ইস্যুর ক্ষেত্রে আমাদের যেটা কাজ থাকে, যে সে যে সমস্যায় ভুগছে, সেই সমস্যায় ভোগার পেছনের কারণটা কি, তাকে খুঁজে বের করো। যেদিন সেটা খুঁজে পাওয়া যায়, সেদিন সে এমনি ওখান থেকে প্রায় 40 to 60% ঠিক হয়ে যায়, বাকি সেশনগুলো নিতে নিতে পুরোটাই ঠিক হয়ে যায়। আর ওইটা বের করতেই অবস্থাটা খারাপ হয়ে যায়। কারণ আমরা তো ডেইলি লাইফে তো হ্যাবিচুয়েটেড নয় বিষয়গুলোর সাথে। একটা খুব কমনলি ভাবুন, আপনার একটা হেলথ ইস্যু হয়েছে, হয়তো আপনার একটা ভাইরাল ফিভারই হয়েছে,
আপনি দেখছেন যে আপনার ভাইরাল ফিভার হলে আপনি পেপারে হয়তো নোট করে নিলেন, সেই নোট করে নিয়ে হয়তো আপনি যাচ্ছেন, বুঝছেন? ডক্টরকে দেখালেন, সেটা আলাদা ব্যাপার। এবার আপনার হঠাৎ মনে পড়ল যে ঠিক আছে আমি তো পেপারে লিখে নিয়েছি, আমার আরো ৫-৬টা প্রবলেম হচ্ছে, ঠিক আছে আমি ডক্টরের সামনে গিয়ে বলবো। ৫-৬টার ৫-৬টাই ভুলে যাবেন, অথবা একটা বলবেন, হয়তো বাকি ৪-৫টা বলতে পারলেন না। ডক্টর দেখি বেরিয়ে আসলেন, আপনার কাগজটা দেখে মনে পড়লো আমার তো আরো ৪-৫টা লেখার কথা ছিল, ওটা তো আমি লিখিনি, যা আমার তো বলা হলো না। তাহলে যে প্রবলেমটা আপনার কারেন্ট, সেই প্রবলেমটাই আপনি ডক্টরের কাছে গিয়ে বলতে ভুলে যাচ্ছেন। তাহলে যেটাই আপনি হ্যাবিচুয়েটেড, সেটা আপনি আমাকে বলবেন কি করে? ওটাতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন তো। ফলে ওই লাইনটাই আপনি আমাকে বলবেন না। মানে আপনার আলাদা করে ভেবে বলা তো দূরের কথা, আপনার মাথাতেই আসবে না যে ওই কথাটা আপনি আমাকে এসে বলবেন। যে না এইটা আমার এরকম ইস্যু হচ্ছে, দেখুন তো এরকম হচ্ছে, আমার না এই নীল আকাশ দেখতে খুব পছন্দ হয়। কেউ বলবে এসে? কেউ বলবে যে এরকম একটা নীল আকাশে হয়তো এরকম যে সেই শরৎকালের যেমন পেঁজা তুলোর মতন মেঘ ভেসে যায়, ওটা আমার দেখতে ভালো লাগে? কেউ বলবে যে আমার পাহাড়ে আমার যেতে ভালো লাগে? কেউ বলবে না। আমি যদি কোনোখানে হয়তো গেলাম, আমি কি বলবো কখনো আমার ট্রেকিং করতে ভালো লাগে? আমার মাথায় আসবে? আসবে না তো। ওটা তো আমার হ্যাবিচুয়েটেড ওটার সাথে আমি। বা বিভিন্ন ফরেস্টে ক্যাম্প জাতীয় এগুলো করতে আমার ভালো লাগে, বিভিন্ন দিকে ট্যুর করতে ভালো লাগে, আমি বলবো? বলবো না তো। কিন্তু ওটাও আমাদের কাছে একটা পয়েন্ট, ওই বিষয়টা বের করা। যারা ট্রাভেল, একজন হচ্ছে ট্রাভেল করে সে ওটাকে বলছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি ট্রাভেলের পার্টিকুলার কি কি পছন্দ করি বা কোন জায়গায় যাই, সেটা একটা কিন্তু অনেক কিছু খাতা খুলে যায় একজন ক্লায়েন্টের ব্যাপারে আমাদের কাছে। কিন্তু সে তো ওটাই নর্মাল, সে তো ওই জিনিসটার সঙ্গে তো আলাদা করে আমাকে বলবে না। ফলে ওটা আমাদের বের করতে খুব সময় লাগে, একদিনে বেরোয় না। ওই জন্য সেশন বাড়তে থাকে, একটার পর একটা সেশন চলতে থাকে, যে কোন জায়গাটায় তার প্রবলেম রয়েছে। এই জায়গাটায় যেমন একজন কাউন্সিলর কেউ যেমন ধৈর্য রাখতে হয়, সেরকম ক্লায়েন্টকেও ধৈর্য রাখতে হয়, যদি তার রুট কজকে সে ক্লিয়ার করতে চায়। অ্যাকচুয়ালি রুট কজকে ক্লিয়ার করে এটাও বলা ভুল হলো, মানে প্যাটার্নটা যদি সে জানতে চায় বা প্যাটার্নটাকে চেঞ্জ করতে চায়। একবার যদি প্যাটার্ন আসে, ওটা পাল্টায় না ব্রেনের মধ্যে, বুঝছে? আমরা কি করতে, বা সরি, প্যাটার্নটা কিওর হয় না, প্যাটার্নটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, বুঝছে? যেমন আমি ধরছি তার হয়তো প্রচুর মাথা গরম হয়, মাথা গরমটাকে আমি পাল্টাতে পারবো না। আমি তাকে কি করতে পারি, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে পারি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলে কি হবে, তার যে একটা এনার্জি ছিল, যেটা এনার্জিটা তার ঠিকঠাক রিলিজ হচ্ছিল না বলে ওটা তার একটা মাথা গরম করার টেন্ডেন্সি দিচ্ছিল। ফিজিক্যাল এক্সারসাইজ করলে বা ব্রিদিং টেকনিক ফলো করলে, বা কেউ যোগাসন করতে পারে, প্রাণায়াম করতে পারে, ওই যে জায়গাটায় যে সেখানে সে মেনটেন করছে, তার ওই মাথা গরম হওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে। এটা আমি একটা ন্যাচারাল বললাম, এর সাথে অবশ্যই আরো অন্যান্য কন্ডিশন রয়েছে যেটা তার ওই প্যাটার্নটাকে পাল্টাবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এইভাবেও আমরা সেই ভাইব্রেশনটাকে ব্যালেন্স করতে পারি। কিন্তু যেটা আছে সেটা থাকবে, সেটা তো সে নিয়ে তৈরি করে ফেলেছে ওটাকে। আমরা প্যাটার্নটাকে চেঞ্জ করে দিই, এটাই হচ্ছে মেন একজন কাউন্সিলরের কাজ, যে প্যাটার্নটাকে চেঞ্জ করো। যখন আমরা প্যাটার্ন পাল্টাতে পারি না, বা যে ক্লায়েন্ট এসছে সে স্বাভাবিকভাবে নিজের উপর কাজ করতে পারছে না, নিজের উপর কাজ করার মতন সে সক্ষম নয়, তখন আমরা রেফার টু সাইকিয়াট্রিস্ট, যে তখন তাকে মেডিসিনের উপরেই যেতে হবে, বা এমন কোনো কন্ডিশন রয়েছে যে যেখানে আমরা কাজ করতে পারবো না। প্রত্যেকের একটা স্কোপ অ্যান্ড লিমিটেশন রয়েছে, এটা আমাদেরকে মানতে হবে। সব জিনিস সবাই করতে পারে না, একসঙ্গে সবাইকে নিয়ে চললে তবে একটা কাজ ঠিকঠাকভাবে হয়। যে কোনো কাজের ক্ষেত্রে দেখুন, যে কোনো জায়গার ক্ষেত্রে সবাই মিলে ছোট 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 প্রত্যেকের অংশগ্রহণ থাকে, তখন গিয়ে সেই কাজটা সাকসেসফুলি কমপ্লিট হয়। তো আমাদের সবাইকেই কিন্তু প্রায়োরিটি দিতে হবে, ক্লায়েন্টকেও দিতে হবে, তার ফ্যামিলি মেম্বার্সদেরকেও দিতে হবে, নিজের উপরেও কাজ করতে হবে, এবং ওই ফিল্ডে যারা যারা আছেন প্রত্যেককেই আমাদের কিন্তু গুরুত্ব দিতে হবে সমানভাবে। তো এইরকমই হচ্ছে বিষয়, যখন আমরা দেখি যে সেই ক্লায়েন্ট হয়তো এমন একটা কন্ডিশনে রয়েছে যে যাকে হয়তো নরমালি হোল্ড করে রাখাটা রিস্কের, অথবা আমি যেটা বলছি সে বুঝছে না, বা সে হয়তো করার মতন অবস্থায় নেই, বা তার এমন কোনো একটা ফিজিক্যাল চেঞ্জেস হয়ে গেছে যেটা তার এই মেন্টাল হেলথের উপরে প্রচুর এফেক্ট করছে,
তখন আমরা কি করি, রেফার টু সাইকিয়াট্রিস্ট। তখন ওটা মেডিসিনের উপরই তাকে যেতে হবে। হ্যাঁ, সে যেটা করতে পারে মেডিসিনের সাথে সাথে তার প্যাটার্নটাকে চেঞ্জ করার কাজ করতে পারে। মেডিসিন টেম্পোরারি তার ওই কন্ডিশনগুলোকে ঠিকঠাক করে দিচ্ছে, সমস্ত কিছু মেনটেনেন্স করে দিচ্ছে। এবার তার যা রুট কজ রয়েছে সেইখান থেকে সে প্যাটার্নটাকে, যাতে তার ইন ফিউচার যাতে আর সমস্যা না হয় সেটা সে করতে পারে। এই জায়গাগুলো হয়। যাই হোক, এরপরে আসছি কি, সেটা হচ্ছে যে হঠাৎ দেখবেন অনেকে ভয় পেয়ে যায়। বুঝছেন? এবারে ভয় পেলো পেলো, কিছুদিন পরে দেখবেন হঠাৎ করে সেই ভূতের সিনেমা দেখা শুরু করে দেবে, বা হাতে যে ট্যাটুগুলো আঁকবে সেই ট্যাটুগুলো ওই এক একটা উদ্ভট ভয়ের মতন এক একটা ট্যাটু আঁকতে শুরু করে দিল। প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে ওইগুলোকে নিয়েই আবার সেই ইউজ করতে শুরু করলো। তারা তো স্কিনের কভারটাকে লাগিয়ে দিল, বুঝছে, কেউ হয়তো ট্যাটু বানিয়ে ফেললো। এই ধরনের এটাও কিন্তু এক ধরনের ওসিডি। একটা হয় কারো শখ হয়েছে, সে ইউজ করছে, সেটা আলাদা ব্যাপার। আর এদের পাস হিস্ট্রিতে থাকে এর আগে ভয় পেত, তাদেরকে জিজ্ঞেস করা, আচ্ছা আপনি কি ভয় পেতেন? হ্যাঁ, আমি তাকে ভয় পেতাম। তারপরে দেখা যাচ্ছে সে এক একটা যে জিনিসগুলো ইউজ করছে তাদের কোনো তার ভয় নেই, বরঞ্চ সে ওটাতেই আরো আনন্দ পাচ্ছে ওটা। এটাও এক ধরনের ওসিডি। এদের মধ্যে না একটা অ্যাগ্রেশন বা অ্যাগ্রেসিভনেস একটা কাজ করতে থাকে কোথাও না কোথাও, কোথাও না কোথাও একটা অ্যাগ্রেসিভনেস এখানে কিন্তু কাজ করে। বুঝছেন? আচ্ছা, এরপরে যেটা আসছে, এক মিনিট, হ্যাঁ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি, যেটাকে বলে পিডোফিলিয়া ওসিডি। পিডোফিলিয়া ওসিডি কি না, আনওয়ান্টেড সেক্সুয়াল ফিয়ার অ্যাবাউট চিলড্রেন। বাচ্চাদের নিয়ে একটা কোনো না কোনো সেক্সুয়াল ফিয়ার তার কাজ করতে থাকে। সেটা বিভিন্ন রকমের হতে পারে, কি আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বা হয়তো দেখা গেল কোনো কাজে হয়তো তার ব্যক্তিগত ইচ্ছা নেই, আবার হতে পারে যে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তার ইচ্ছা নেই। এবার সে কোনো কজ দিতে পারবে না, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করে যাচ্ছে আপনি কোনো বাচ্চা নিতে চান না কেন, তার তখন একটা কারণ আছে, সে কোনো কারণ বলতে পারছে না কিন্তু, যে না আমি এই জন্য বাচ্চা নিতে চাই না। ওকে, আচ্ছা, এরপরে আসছে কি, ওরিয়েন্টেশন ওসিডি, অর্থাৎ নিজের যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন আছে সেইটা নিয়ে তার আবার ডাউট, সব ঠিকঠাক আছে তো, লেন্থ ঠিকঠাক আছে তো, হাইট ঠিকঠাক আছে তো, এই যে যাবতীয় জিনিস, সে আবার ওটার জন্য আবার ওষুধ খেতে বসে যায়, নেট ঘাটছে, ওষুধ দেখছে, ওষুধ খাচ্ছে। হেলথ অ্যাংজাইটি ওসিডি হয়, যেটা আমি একটু আগে বললাম, যে রোগ নিয়ে সে ভাবতে থাকে একটা লুপে, কোথাও একটু গলায় কিছু আটকালো সেটা নিয়ে ভাবতে বসলো, কোন দিকে কি হচ্ছে সেটা নিয়ে ভাবতে বসলো। এই ধরনের জিনিসগুলো তার মধ্যে কাজ করতে থাকে। ফ্যামিলি ওসিডি, ফ্যামিলির হচ্ছে কি পরিবারের নিরাপত্তা দিতে হবে, বা যেটা অনেকটা সেই দায় দায়িত্ব বোধের মতন কাজ করছে ওরকম বিষয়। ফ্যামিলিকে চেক করছে সমস্ত জায়গাগুলো, এইগুলো হচ্ছে সবাই ঠিকঠাক আছে নাকি, মানে নিজের হেলথের যা খুশি হোক না কেন ফ্যামিলিকে দেখতে এসে ব্যস্ত আর কি, এরকম একটা ব্যাপার। সোশ্যাল ওসিডি, এইটা একটা বড় জিনিস, এইখানটা বোঝার আছে। লোকজন আমাকে নিয়ে কি ভাববে, আর ভুল করলে সমাজ আমাকে নিয়ে কি বলবে, এটা নিয়ে একটা ভাবনা, এটা হচ্ছে সোশ্যাল ওসিডি। এইখানে একটা আছে আবার সোশ্যাল টক্সিসিটি। আমি এই প্রসঙ্গেই বলে দিই কিরকম। ধরা যাক আপনার এজ হয়েছে, আপনি বিয়ে করছেন না, আচ্ছা, সেটা হতে পারে আপনার কোনো ফাইন্যান্সিয়াল কন্ডিশন রয়েছে, বা আপনার কোনো একটা কিছু সেরকম হয়তো প্ল্যান রয়েছে আরো পরে করবেন, বা যাই হোক না কেন আপনার হয়তো এখন ইচ্ছা নেই, হতেও পারে যে আমার এখন ইচ্ছা নেই, আচ্ছা। কিন্তু সোশ্যাল টক্সিসিটির মধ্যে যারা থাকে, যারা নিজেদের লাইফে ফ্রাস্ট্রেটেড, তারা দেখবেন বলবে তোর বিয়েটা খেয়ে যেতে পারলে হয়, বয়স তো হচ্ছে, কবে খাবো বল, এখন অবধি তোর বিয়েটা হলো না, সবার তো বয়স হচ্ছে, এরপরে কি আর পাত্র পাবি, মানে ছেলে পাবি বা মেয়ে পাবি। এটা হচ্ছে সোশ্যাল টক্সিসিটি। একটাকেও ইয়ার্কির ছলে বলছে, সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা বন্ধু বান্ধবদের মধ্যেও ইয়ার্কি করি, ইয়ার্কির ছলে আমরা কথাবার্তা বলছি। আর একজন হচ্ছে কি, যে বেছে বেছে একদম পয়েন্টে পয়েন্টে দেবে, মানে ওর বিয়েটা না হলে যেন এদের রাতের ঘুম হচ্ছে না, এই যে কন্ডিশন, এটা হচ্ছে সোশ্যাল টক্সিসিটি। এবার সেখান থেকে অনেক সময় কি হয়, এই রকম যাদের হয়তো সোশ্যাল ওসিডি আছে তখন হয়, আচ্ছা সত্যি আমি না বিয়ে করলে কি কি সমস্যা হবে, মাথায় ঢুকতে 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 তার মাথায় এটা ক্রিয়েট হয়ে যায়, এটা জান ওসিডি নেই তারও সোশ্যাল ওসিডি ক্রিয়েট করে দেবে, এমন ডেঞ্জার অবস্থা। ফলে আগে একটা বাউন্ডারি ওয়াল ক্রিয়েট করা জানতে হয়,
সবসময় বাউন্ডারি ওয়াল ক্রিয়েট করা দরকার। আমি একদম শুরুতে বললাম না যে বর্তমান দিনে আমরা যে সমস্যায় ভুগি, হয় ওসিডিতে বেশিরভাগ লোক ভুগছি আর নাহলে টক্সিক রিলেশনশিপে ভুগছি। এই টক্সিক রিলেশনশিপের আন্ডারে আবার প্রচুর ভাগ আছে, আমি ওটা অন্য কোনো একটা পরে একটা সেশনে আমি আপনাদেরকে বলবো। এখন কথা প্রসঙ্গ আসলে সেটা বলছি। আচ্ছা, এবার হয়তো কেউ মানে প্রতিবেশীর চাপে হোক বা নর্মালি আশেপাশের লোকজনের চাপে বিয়ে করে ফেললো, ঠিক আছে, ভালো কথা, বিয়ে করেছে। এবার শুরু করবে বাচ্চা কবে নিবি, বাচ্চা কবে হবে, বয়স হয়ে যাচ্ছে, এরপরে বাচ্চা কবে মানুষ করবি, বাচ্চাকে বড় করতে হবে। আচ্ছা, বাচ্চাও হয়ে গেল। এবারে বাচ্চা বড় হচ্ছে, এইভাবে বাচ্চাকে বাবা আমরা কখনো বড় করিনি, আমরাও বাচ্চা মানুষ করেছি, এই রকম বাচ্চা মানুষ কখনো দেখিনি। বিয়ে করলো লোকের ইচ্ছায়, বাচ্চা নিচ্ছে লোকের ইচ্ছায়, তাকে বড়ও করছে লোকের ইচ্ছে, তাকে কোন স্কুলে ভর্তি করবে সেটাও আবার 10 জনের ইচ্ছে, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম সেটা আবার একটা ফ্যাক্টর। তো নিজের ইচ্ছেটা কোথায়, নিজের অস্তিত্বটা কোথায়, তারও যে একটা কন্ডিশন। এবং এটার ক্ষেত্রে না অনেক মেল ফিমেল যারা তারাও কিন্তু ঢুকে যায়, তারাও ঠিক করতে পারে না, তাদের মাথাতেও কাজ করে তার বডি আদৌ পারমিট করবে কিনা সে দেখে না। আজকাল ফিমেলদের খুব কমন হচ্ছে পিসিওএস পিসিওডি, এরপরে আরেকটু ক্রিটিক্যাল হয়ে গেলে হয় যে এন্ড্রোমেট্রিওসিস হয়ে যায়। এবার সেখানে যে তার বডি আদৌ পারমিট করবে কিনা বা ইন ফিউচার কোনো প্রবলেমে পড়বে কিনা সে কিন্তু দেখছে না। তার মধ্যে কি হচ্ছে না, বাচ্চাটা তো নিতে হবে। এবার এই যে জায়গাটা কি যদি না নেওয়া হয়, এখন আবার সামাজিকভাবে এখন হয়তো টাউন এরিয়াতে নেই, অনেক দিকে রয়েছে যে যার বাচ্চা হচ্ছে না তাকে শুভ অনুষ্ঠানে ডাকা হবে না, এটাও সোশ্যাল টক্সিসিটি এক ধরনের। ফলে সেটা আবার সেই ব্যক্তিকে এফেক্ট করছে, সেখান থেকে সে অ্যাংজাইটি দিয়ে যাচ্ছে, সেখান থেকে সে সোশ্যাল ওসিডি দিয়ে যাচ্ছে। আবার কোথাও না কোথাও রিলেশনশিপ ওসিডি হয়ে যায়, সত্যি কি আমার জন্য কি এরকম হচ্ছে, আমার জন্যই ক্ষতি হচ্ছে। হাজব্যান্ডের কিছু একটা হয়তো হেলথ ইস্যু হলো, এই তো এইরকম এরকম বাচ্চা হয়নি বলে সেই জন্য হলো, অনেক দিকে আছে, এখনো আছে, এখনো ক্লায়েন্ট আসে এরকম অনেক জায়গায় আছে, একদম উঠে যায়নি, সফিস্টিকেটেড ভাবে চলছে। আগে সরাসরি হতো, এখন ব্যাপারটা সফিস্টিকেটেড ভাবে ভিতরে ভেতরে চলে। তো এইটা সোশ্যাল টক্সিসিটি, সোশ্যাল ওসিডির সাথে বললাম। এরকম প্রচুর জিনিসই রয়েছে। এই যে যেমন ধরুন আপনারা অনলাইন ক্লাস করছেন, অনেকে আছেন দেখবেন অনলাইনে কি হয় আদৌ, অনলাইনে কি করে হবে আমাকে যদি সামনে থেকে না দেখে, এটাও এক ধরনের টক্সিসিটি। এবার এটারও ক্যাটাগরি আছে, সেগুলো আমি পরে আলোচনা করব। এরপর আসছে কি, যে ওয়ার্ক বা স্টাডি ওসিডি হয়। অ্যাসাইনমেন্টটা যদি পারফেক্ট না হয় তার প্যানিক হবে, কাজ যদি ঠিকঠাক না হয় তার প্যানিক হবে, ইমেলটাকে বারবার খুলে খুলে দেখবে, একই ইমেল বারবার খুলে খুলে দেখছে। বা অনেকে দেখবেন, খুব কমন দেখতে পাবেন, ট্রেনে যদি কেউ যাতায়াত করেন দেখবেন একটা কাগজ ধরলো, ট্রেনে আপনি যখন উঠেছেন সেই ব্যক্তিও তখনই উঠেছে, আপনি স্টেশন থেকে নেমে যাচ্ছেন সেও আপনার সঙ্গে নামছে, কিন্তু পাতাটা উল্টে যে পরের পাতায় যাবে সেই পাতা যেতে হলো না, পুরো রাস্তাটাই একটা পাতা উদ্ধার করতে করতেই সে বেরিয়ে গেছে। এরা কি করে, এদের যদি স্টাডিগুলো আপনারা দেখেন দেখবেন প্রত্যেকটা দাড়ি কমা সেমিকোলন যা যা আছে খুঁটিয়ে খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে থাকবে, একবার পড়ার পর আবার পড়বে। অনেকে হয়তো নাম্বার লিখছে, তো হয়তো ধরুন 12,000 লিখছে, কটা শূন্য দিলেও পরপর পরপর 5-6 বার করে গুনবে। নর্মালি আমরা কি করি যে একবার লিখলাম, ঠিক আছে, রিচেক করে নিলাম ঠিকঠাক লিখেছে কিনা, এরা ওই রিচেকটাকে হয়তো 5-7 বার করে করবে বসে বসে। আবার হয়তো একবার দিল, ঠিক আছে দেখি আরেকবার দেখি, আবার রিচেক করবে। একটা হয় টেনশনও অনেকে করে, ওটা টেম্পোরারি ওটা, আর এটা এদের হ্যাবিট, ওইভাবেই করতে থাকে। আরেকটা হচ্ছে কি, যে কাজের ক্ষেত্রে কোনো মিস্টেক করে ফেলবো না তো, কোনো ভুল করে ফেলছি না তো, একটা ফিয়ার অফ মেকিং মিস্টেকস, এই জিনিসটা তার মধ্যে কিন্তু কাজ করতে থাকে। এরপর আছে কি মানি ওসিডি, টাকা রিলেটেড, হিসাবে ভুল হবে, এই আমি কাজ করছি এখন গন্ডগোল করো না কেউ, আচ্ছা টাকা গুনতে গুনতে গন্ডগোল হয়ে গেল। আচ্ছা, ট্রানজ্যাকশনকে বারবার চেক করবে, ব্যাংক অ্যাকাউন্ট বারবার বারবার চেক করতে থাকবে, একবার ফোনপে খুলছে, একবার গুগল পে খুলছে, একবার তার ব্যাংকের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা খুলে চেক করছে, কোথাও ভুলভাল করে টাকা পাঠিয়ে দিচ্ছি না তো, কোথাও কোনোদিন অন্যভাবে টাকা চলে গেল না তো, এই ধরনের ফিয়ারগুলো তার মধ্যে কাজ করতে থাকে। হেলথ বা সেলফ কেয়ার ওসিডি, খাওয়া দাওয়া কেমন হবে, লাইফস্টাইল কেমন হবে, ব্যায়াম কেমন করবে, এটা নিয়ে এক্সট্রিম পারফেকশনিস্ট। আমরাও ডায়েট মেনটেন করি, আমরাও এক্সারসাইজ করি, সবই করছি, কিন্তু এদের মানে এক্সট্রিম, মানে একটা যদি সেই
চিনির টুকরো বোধহয় জিভে পড়ে গেল, মানে কি না কি একটা হয়ে গেল, মানে সে এখনই ছুটবে, পারলে এখনই একটু ওয়াকার নিয়ে এখনই একটু হাঁটাহাঁটি শুরু করে দেবে, বা নাহলে মানে যদি রাস্তায় খেয়ে থাকে তো পারলে ছুটে ছুটে বাড়ি ঢুকবে, কি না ক্যালোরিটা বার্ন করতে হবে। যেটা অনেক ক্ষেত্রে যারা নিউলি জিমে মানে জয়েন হয় তাদের ক্ষেত্রে এটা দেখা যায়, কিন্তু এটা টেম্পোরারি থাকে। তো ওটাকে আমরা ওসিডির মধ্যে আমরা ধরবো না ওটা, বুঝছে। কিন্তু ওটা যদি তাদের কন্টিনিউ হতে থাকে, যে হয়তো দেখা গেছে 3 মান্থসের পরেও তাদের মধ্যে ওটা থেকে যাচ্ছে, তখন কিন্তু ওটা ওসিডি কিনা তখন আমাদের একটু ভাবতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রেও দেখবেন যে আমরা যখন একটা নতুন ফোন কিনি খুব যত্ন করে রাখছি, কোথাও যেন স্ক্র্যাচ না লাগে, কোথাও যেন ধাক্কা ধাক্কি না লাগে। কিন্তু এটা যদি আমার সারা বছরই আমি ওইভাবে রাখতে শুরু করি, তখন আমাকে ভাবার ব্যাপার আছে। আর নতুন জিনিসের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে একটু খুব সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে যত্ন করে, কিছুদিন পর ওটার আর আমি সেইভাবে মেনটেন করছি না, বুঝছে। তো এই জিনিসটা হচ্ছে কি হেলথ বা সেলফ কেয়ার ওসিডি। এরপর হচ্ছে ডিজিটাল বা অনলাইন ওসিডি, এটা নিউলি অ্যাড হয়েছে, এটা আগে ছিল না, এখন এসছে এটা। এটা কি না, বারবার ফোনকে চেক করবে কে কি মেসেজ পাঠাচ্ছে, সেই মেসেজটা 20 বার করে পড়বে। কেউ হয়তো ফেসবুকে পোস্ট করেছে, আচ্ছা ওটা আরও কেউ পাঠালো না। এটা অনেকটা অ্যাডিকশন বলা হয়, ডোপামিন অ্যাডিকশনও বলা হয়, কিন্তু এটা মেনলি এখন ওসিডির মধ্যে ধরা হয়, সেটা হচ্ছে ডিজিটাল বা অনলাইন ওসিডি হিসাবে। বা একটা পোস্ট করেছে, সেই পোস্টটা যেন পারফেক্টভাবে যেন সাজানো থাকে, পারফেক্টভাবে যেন লেখা থাকে। এবার কাউকে হয়তো কিছু মেসেজ পাঠিয়েছে, সে হয়তো দেখেছে, সিন করেছে, টিক চিহ্ন হয়ে গেছে, ব্লু সাইন হয়ে গেছে, এবার তাকে রিপ্লাই করছে না, সেটা নিয়ে অ্যাংজাইটি, আমাকে কেন রিপ্লাই করলো না? তাহলে কি আমার সত্যি তার কাছে কোনো গুরুত্ব নেই? আমার কি কোনো এক্সিস্টেন্স তার কাছে কোনো ভ্যালু রাখছে না? না, নাকি অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত, আমাকে ছেড়ে কি অন্য কারোর দিকে চলে গেল? এই যে যত রকমের যা হতে পারে, এই ডিজিটাল বা অনলাইন ওসিডি এর সাথে অন্যান্য কোনো একটা ওসিডি ইন্টারকানেক্টেড, মানে এ শুধু একা তো থাকে না, এর সঙ্গে আরো একটা দুটোকে জুড়ে রাখে। যেমন একটা বললাম রিলেশনশিপ ওসিডি, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পারফেক্টলি কাজ করার একটা ওসিডি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই ডিজিটাল বা অনলাইন ওসিডি একা থাকে না, এর সাথে আরো অন্য কোনো জায়গার জিনিসকে কানেক্ট করে রেখে দেয়, আচ্ছা। এরপরে আসছে কি, যে ডেভেলপমেন্টাল ওসিডি হয় কিরকম। একটা ছিল আমরা উপরে দেখলাম যে সবকিছুর দায়িত্ব নিজে নিয়ে বসে থাকে, আর এখানে থাকে যে ওভার রেসপন্সিবিলিটি ওসিডি, যে আমাকেই সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে, ওটাই ছিল আমাকে দায়িত্ব নিতে হবে, বুঝছে। আমি না থাকলে এদের কি হবে? আর এটা হলো আমি সব ঠিক করবো, আমি ছাড়া আর কেউ পারবে না, আমাকেই ওটা ঠিক করতে হবে। এরপরে কি হচ্ছে, যে ঠিক লাগছে না, কেমন যেন একটা লাগছে, এবং ওই ফিলটা তার মতো ঘন 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 ঘুরছে। কেন ঠিক লাগছে না সেটা কিন্তু সে নিজেও জানে না, এবং আগামী দিনেও সে বের করতে পারবে না, বুঝছে। যেটাকে সে অনেক সময় কি করে, আমার সিক্স সেন্সটা মনে হচ্ছে, বা আমার গাট হেলথটা বলছে, বা গাট ব্রেন বলছে এটা মনে হচ্ছে আমার জন্য ঠিক নয়, কিন্তু পরে যেমন কিছু একটা ঘটনা ঘটলো সেটাও নয়, যে সে বলবে এই আমার এরকম ফিল হচ্ছিল, আমি তার জন্য বললাম এটা একটা কিছু গন্ডগোল মনে হচ্ছে, সেটাও কিন্তু নয়। আবার সে সারাদিন ধরেই বলছে দূর ভালো লাগছে না কিছু, ঠিক লাগছে না কিছু, কেন ঠিক লাগছে না, কেন ভালো লাগছে না সে নিজেও জানে না। আর যাকে বলছে সেও, তারও মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এর কেন ভালো লাগছে না, বুঝছে এই জিনিসটা। এরপরে হচ্ছে কি, যে ম্যাজিক্যাল থিঙ্কিং ওসিডি হয় কিরকম, যে আমি মনে মনে যেটা ভাববো সেটাই সত্যি হয়ে যাবে, বুঝছে। হঠাৎ মাথায় আসলো 13, এ বাবা 13 কেন মাথায় আসলো, তাহলে কি সত্যি খারাপ হবে? বা যেতে যেতে যেটা অনেক সময় আমরা ছোটবেলায় দেখতাম যে 1 শালিক দেখলে দিন খারাপ যাবে, হতো না? তো ওরকম, বা 2 শালিক দেখলে, বা কাউকে আর একজনকে ডেকে 1 শালিক দেখিয়ে দিলে তাহলে তার দিনটা ঠিকঠাক যাবে। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ম্যাজিক্যাল থিঙ্কিং ওসিডির মতন, যে আমি হয়তো কিছু কিছু হলো তাহলে সত্যি হতো, এটা আমার জন্য হয়ে গেল। আর একটা হচ্ছে কি রিচুয়ালিস্টিক বিহেভিয়ার ওসিডি, একটা ছিল রিচুয়াল ওসিডি, আর এটা হচ্ছে রিচুয়ালাইজড বিহেভিয়ার ওসিডি, মানে কি নিজেই একটা রিচুয়াল তৈরি করে, নিজের মতন একটা রিচুয়াল সে তৈরি বানায়, মানে আগের কোনোখানে তার উল্লেখ নেই, কিছু নেই, কোনোখান থেকে তাকে হয়তো কেউ বলেছে এটা তোমাকে ফলো করতে হবে, এরকম কিচ্ছু নয়, সে নিজের মতনই একটা রিচুয়াল তৈরি করে। এবার সেখানে যদি স্টেপ মিস করে, তখন সেটা নিয়ে একটা আলটিমেট লেভেলে সে একটা অ্যাংজাইটির জায়গায় চলে যাবে, একটা বিভৎস জায়গা তার অ্যাংজাইটি লেভেলে চলে গেল সে। এরপরেও কিছু ওসিডি রয়েছে, প্রায় শেষের দিকে চলে এসেছি ওসিডি টাইপের মধ্যে। সেটা হচ্ছে কি খুবই রেয়ার দেখা যায়, কিন্তু তবু অনেকের থাকে,
সেটা হচ্ছে অলফ্যাক্টরি ওসিডি বলে। কি হয় না, গন্ধ নিয়ে অবসেশন তার মধ্যে কাজ করে, বা কোনখান থেকে গন্ধ আসছে সে বারবার চেক করে। কেমন একটা গন্ধ লাগছে, কেমন একটা অস্বস্তি লাগছে, এই গন্ধটা ওটা পার্টিকুলার কিন্তু সেই পাচ্ছে। একজন এরকম ক্লায়েন্ট পেয়েছিলাম, তার বয়স বেশি হবে না, 24-25 বছর মতন বয়স হবে। নিউলি কোনো একটা কোম্পানিতে সে জয়েন করেছিল, বুঝছে, তার বাবার থ্রো দিয়ে আর কি। মানে কারোর আন্ডারে থেকে তো কাজটা শিখবে, একদম যে সরাসরি সে করছে তা নয়, মানে যে কাজটা সে শিখবে এরকম একটা ব্যাপারে। এবারে সে যখন পায়ের থেকে মোজাটা খুলতো, বাকি কিন্তু ঘরের কেউ কিন্তু গন্ধ পাচ্ছে না, কিন্তু সে সারাদিন ধরে বলছে আমার পায়ে গন্ধ হয়েছে। তার মা তাকে বিভিন্ন সুগন্ধি দ্রব্য এনে দিচ্ছে সে পায়ে মাখার জন্য, তাতেও তার শান্তি হচ্ছে না। ডক্টর দেখাচ্ছে, ডক্টর মেডিসিন দিচ্ছে, তাতেও তার হচ্ছে না। এবং একটা সময় গিয়ে কি হলো, সে অফিসও যেতে চাইছে না, কোথাও যেতে চাইছে না, ঘরেই নিজেকে আটকে রেখে দিচ্ছে। এটা কি হচ্ছে, ওসিডি থেকে ডিপ্রেশনে চেঞ্জ হচ্ছে, শিফট করছে। তো এই যে ঘটনাটা যেটা ছিল, যে সে একমাত্র সেই গন্ধ পাচ্ছে, অন্য কেউ পাচ্ছে না, এটাকে বলে অল ফ্যাক্টরি ওসিডি বলে। যে গন্ধ নিয়ে একটা অবসেশনের মধ্যে সে সাফার করছে সবসময়। এরপর হচ্ছে মিউজিক্যাল ওসিডি। কোন একটা টিউন মাথায় আটকে থাকে, যে কোনো ক্ষেত্রে ওই ওই সংটাই তার মাথায় ঘুরছে, ফাঁকা জায়গায় যাচ্ছে তার মাথায় ওইটাই ঘুরছে, বুঝছে। বা কোনো একটা কত কিছু দেখছে তার পছন্দ মতন, তার মাথায় ওটাই মানে ঘুরছে, কিন্তু তার সামনে অন্য গান বাজলেও তার মাথায় ওইটাই ফোকাস হচ্ছে, বুঝছে। আর একটা হচ্ছে কি, যে মোরাল ইনজিউরি ওসিডি। যে কোনো ছোট কিছু ভুল, সেটাকেও সে একটা অপরাধ মনে করছে। বাবা সত্যি কি আমি বিশাল কোনো ভুল করে ফেললাম, এটা কি সত্যিই আমার একটা কোনো ক্ষতি হয়ে যেতে পারে, বা কোনো একটা আমি এরকম কোনো ভুল করে ফেলছি, এই যে ধরনের বিষয়গুলো, এগুলো কিন্তু দেখা যায়। তো এগুলো হচ্ছে কি, এগুলোকে আমরা বলি যে মাস্টার ওসিডি বলি বা মেজর ওসিডি বলি। যে এই ওসিডি গুলোর মধ্যেই স্বাভাবিকভাবে আমরা নিজেদেরকে দেখতে পাই, আমরা নিজেদেরকে মানে কমনলি আমরা দেখি যে এগুলো রয়েছে। কিছু ক্ষেত্রে আমাদের মধ্যেও আছে, কিছু ক্ষেত্রে এটা সবার মধ্যে, অনেকের মধ্যেই থাকে, কিন্তু তার মধ্যে কারোর মেজরিটিটা বেড়ে যায়, ওই জন্য এটাকে মেজর ওসিডি বলা হয়েছে। যে মেজর ওসিডি কারো ক্ষেত্রে ওটা এক্সেসিভ ভাবে বেড়ে যায় জিনিসটা, তখন গিয়ে তার ডেইলি লাইফকে হ্যাম্পার করতে শুরু করে দেয়। সেটার থেকে গিয়ে জগতের যত সমস্যা আছে সমস্ত কিছু আসতে আরম্ভ করে দেয়, আচ্ছা। তো এই জায়গাটাই হয়। এবারে কিছু সাব টাইপ রয়েছে। তো সেই সাব টাইপের মধ্যে, এই সাব টাইপের মধ্যে আমরা অলমোস্ট প্রায় 50টার কাছে ওসিডি সাব টাইপ পাই, কিন্তু তার মধ্যে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই 3 ধরনের সাব টাইপকে, যেটা আমরা কমনলি দেখতে পাই। বাকি 47টা যে সাব টাইপ, সেই সাব টাইপকে আমরা অতটা গুরুত্ব দেই না, কারণ ওগুলো কোথাও না কোথাও মেজর ওসিডির সাথে কানেক্টেড হয়ে থাকে, আচ্ছা। তো তার মধ্যে সাব টাইপের মধ্যে কোথায় রয়েছে, সেটা হচ্ছে কি, যে এক্সিস্টেন্সিয়াল ওসিডি বলে। এটা কি হয় না, রিয়েলিটি, ইউনিভার্স, লাইফ, ডেথ, এই যে একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে সে সবসময় কিছু না কিছু ভাবছে, সবসময় কিছু না কিছু ওইটা নিয়েই করে যাচ্ছে কাজ। তার যে একটা ডেইলি লাইফে তাকে যে কাজ করতে হবে, সেটা কিন্তু আর সে কাজ করছে না। সেই রিয়েলিটি, ইউনিভার্স, লাইফ, ডেথ এইগুলো নিয়েই সে ঘুরপাক খাচ্ছে সারাদিন ধরে, যে কোনো কাজের মধ্যে ওগুলোকে নিয়েই চলছে সে। এই জিনিসগুলো কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ভাবি, কিন্তু আমরা এটা কিন্তু আমাদের 24 আওয়ার্স কিন্তু আমাদের লাইফে আসে না। ওসিডির মেন বিষয়টাই এটা, যে আমরা ভাবতে পারি, কিন্তু ওটা কি আমার রেগুলার লাইফে বা আমার রিলেশনশিপে বা আমার যে কাজের মধ্যে কোনো সমস্যা তৈরি করছে কিনা। যদি না করে, আমাকে ওটা নিয়ে তো ভাবার দরকার নেই, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, এটি জিনিসটা আমার মধ্যে আছে। পরবর্তীকালে কোনো সমস্যার ক্ষেত্রে ওটা ডায়াগনোস করতে সুবিধা। কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, যে রিয়েলিটি, ইউনিভার্স, লাইফ, ডেথ, এই কিছুর মধ্যে ওগুলোর মধ্যেই ঢুকে আছে, ওর বাইরে আর কিছুতে নাই ও, বুঝছে। হোর্ডিং ওসিডি বলে একটা থাকে। হোর্ডিং ওসিডি কি, পুরনো জিনিস ফেলবে না, নতুন জিনিস যে এনে মডার্ন টেকনিক আমি ইউজ করব, বা আমি কিছু আহ, আধুনিক জিনিসগুলো ইউজ করি, পুরনো জিনিসকে ফেলে দিই করবে না। সে ছেঁড়া ন্যাকড়াও রেখে দেবে, ফাটা বোতলও রেখে দেবে, একটা কাঠের টুকরোও রেখে দেবে, সবই তার লাগবে, আচ্ছা। পুরনো জিনিস ফেলবে না, এটা কিন্তু আমরা অনেক আমাদের বাড়িতেও যদি দেখি, আমরা অনেকের মা বাবার মতো দেখতে পাই। কারণটা কি, কোথাও না কোথাও যে এনাদের ক্ষেত্রে যদি আমরা দেখি না, এটার অ্যাকচুয়ালি কি হয়, হোর্ডিং ওসিডির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে তারা কোথাও না কোথাও লাইফের একটা ফেজ খুব একাকিত্বের মধ্যে দিয়ে পেরিয়ে এসছে।
একজন হচ্ছে একাকিত্ব পেরিয়ে এসছে, দিয়ে সেখানে গিয়ে নিজেকে একটা জায়গায় তৈরি করে ফেলেছে যে আমি আমার মতনই চলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মতন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবু একলা চলো রে, তবে একলা চলো রে, সরি, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো এটা একটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে যে এই যে একাকিত্ব যেটা ছিল না, সেটা তো সাবস্টিটিউট অন্য একটা বিষয় খুঁজে বের করেছে। এই যে সাবস্টিটিউট অন্য একটা জিনিস যে বের করেছে, সেটা কি হচ্ছে না, পুরোনো যা জিনিস তার সঙ্গে সে একটা স্মৃতি বলবে। এটা হয়তো দেখা গেলো কি, হয়তো তার ছেলে হয়তো বলছে বা তার মেয়ে হয়তো বলছে, এটা রেখেছো কেন, এটা তো ছোটবেলার ছিল, ফেলে দিবি? কোন ছোটবেলায়? সেও তখন তার 30-35 বছর বয়স হতো, কিন্তু সে ওটা ফেলতে চাইছে না, কারণ কোথাও না কোথাও তার ভেতরের একটা ইমোশন ওখানে কানেক্ট হয়ে আছে। কোথাও না কোথাও সে ওটাকে ছাড়তে চাইছে না, কারণ তার একাকিত্বটা ওটা দিয়ে কভার হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে হোর্ডিং ওসিডি যাদের মধ্যে থাকে, তারা কোথাও না কোথাও একটা ফেজে গিয়ে কিন্তু মানে কি বলবো যে একাকিত্বের মধ্যে দিয়ে গেছে, যেটা সে কোনোভাবে হয়তো ঠিকঠাক করে রিকভার করতে পারেনি, ফলে তার ব্রেন অটোমেটিক সেখান থেকে একটা কপিং টেকনিক বের করে ফেলেছে এবং আশেপাশে যা পায় তার সাথে কানেক্ট করে বলে। সেটা একটা পেনও হতে পারে, পেনের ছিপিকেও দেখা যাবে সে রেখে দিয়েছে। এটা এরপরে যেটা আছে সেটাকে বলে পিওর ও, অর্থাৎ পিওর অবসেশনাল ওসিডি। এটাই কি হয়, শুধুই তার থট আসতে থাকে, কোনো মাথামুন্ডু নেই ওই থটের, কোনো কারণ নেই। এগুলো আমরা যেগুলো দেখলাম প্রত্যেকটার কারণ আছে, এর কোনো কারণই নেই। কি আসছে, কেন আসছে, কোথার থেকে আসছে, একটা জিনিসের সাথে আরেকটা থটের তার কোনো লিঙ্কই নেই তার। এই যে কন্ডিশনটা চলছে, এইটা হচ্ছে কি পিওর ও। এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা দেয় এই সিচুয়েশনটা, বুঝছে? এবং আরেকটা সাব টাইপ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি, যে কোথাও না কোথাও সুপারস্টিসিয়াস ওসিডি, যে স্পেসিফিক কোনো কালার, স্পেসিফিক কোনো নাম্বার, স্পেসিফিক কোনো অবজেক্ট, এই জিনিসগুলোকে তারা কি করে, একটা হয়তো ব্যাড লাক মনে করে, বা হয়তো দেখা গেল সে একটা কোনো রিচুয়ালস করছে যাতে না তার ওই খারাপ জিনিসটা কেটে যায়, তার লাইফ থেকে ওগুলো সরে যায়, একটা কোনো স্পেসিফিক রিচুয়াল ফলো করতে শুরু করে দিয়েছে। নিজের কর্মের উপর কারেকশন করছে না কিন্তু, আমি সেটা বলছি না, কেউ নিজেকে কারেকশন করছে সেটা আলাদা ব্যাপার, যে নিজে যে কাজকর্ম করছে ওটাকে কারেকশন করছে আলাদা ব্যাপার। ও ওটা করছে না, বেরোতে যাবে তার আগে হয়তো কিছু একটা করে দিয়ে হয়তো সে বেরোচ্ছে। তাহলে কি হলো না, তার বিশ্বাস যে তার উপর কোনো খারাপ কিছু আর আসবে না। ওকে, এবং তার কোনো লজিক নেই, সব থেকে বড় জিনিস, তার কোনো সায়েন্টিফিক লজিক নেই, তার কোনো ব্যাখ্যা নেই, কিছু নেই। এই যে জিনিসটা, এটা হচ্ছে সুপারস্টিসিয়াস ওসিডি। ওকে, আর একটা লাস্ট যেটা, সেটা হচ্ছে কি ইন্ট্রাসিভ ভায়োলেন্ট ইমেজিনারি ওসিডি বলে। এটা খুবই রেয়ার হয়, ভেরি রেয়ার হয় এটা। এটা কি হয় না, সাডেন আনওয়ান্টেড ভায়োলেন্ট ইমেজেস তার চোখের সামনে চলে আসবে। কেউ হয়তো কোথাও পুড়ে মরে যাচ্ছে, কেউ জলে ডুবে যাচ্ছে, হলো, কেউ হয়তো তাকে মানে মারার জন্য তাড়া করে দিয়েছে। অনেকে এটা ড্রিমের মধ্যে দেখে থাকে, কিন্তু এটা সে জেগে অবস্থায় দেখবে। ড্রিমের ইন্টারপ্রিটেশন আলাদা হয়। যদি আপনারা চান ড্রিম ইন্টারপ্রিটেশনের উপর করাতে, আমি করাবো, সেশন করাবো, যে প্রত্যেক স্বপ্নের আলাদা আলাদা মানে কি হয়, তাহলে আমাকে গ্রুপে লিখবেন, আমি আস্তে আস্তে বিভিন্ন ওই রিলেটেড সেশনগুলো করাবো, যদি আপনাদের ভালো লাগে, যে বিভিন্ন স্বপ্নের কিরকম হ্যাঁ, কিরকম মানে করিও। হয়। হ্যাঁ, ড্রিম নিয়ে করিও। ড্রিম নিয়ে করিও। আচ্ছা। তো প্রচুর ড্রিমের এরকম মিনিং রয়েছে, কেন আমরা ড্রিম দেখি, এবং ড্রিমগুলো কিভাবে আমাদের কাছে ইন্ডিকেশন দেয় বা কোন পার্টটাকে দেয়, সেগুলোর প্রত্যেকটার বিষয় রয়েছে। তো এগুলো নিয়ে বিভিন্ন করব আলোচনা। তো এই ক্ষেত্রে কি হয়, যে ইন্ট্রাসিভ ভায়োলেন্ট ইমেজিনারি ওসিডির ক্ষেত্রে কি হয়, যে হঠাৎ করে সে ব্যক্তি নর্মালি বসে আছে, যেমন আমি এখন কথা বলছি, সেও আমার সাথে কথা বলবে, হঠাৎ দেখা যাবে যে তার চোখের সামনে একটা ফ্ল্যাশব্যাকের মতন ঘটনা ঘটে আসলো, বা একটা নেগেটিভ ভাবে একটা তার চোখের সামনে আসলো, বা সে হয়তো অনেক সময় দেখা যেতে পারে যে প্রমিনেন্ট ইমেজ দেখছে প্লাস প্রমিনেন্ট আওয়াজও সে কানে শুনছে, অন্য কেউ কিন্তু সে শুনতে পাচ্ছে না। যদি কেউ সিআইডি যদি দেখে থাকেন, যে সিরিয়ালটা এখনো হয়, নেটফ্লিক্সে দেখা যায়, টিভিতে তো দেখা যায় নাকি জানি না, ওখানে দেখবেন অভিজিতের একটা এরকম ছিল, যে তার লাইফে ইন্সপেক্টর অভিজিতের যে ইনসিডেন্টটা, যে একটা পার্ট ডিলিট হয়ে যায়, মাঝে মধ্যে কিছু ইনসিডেন্ট দেখলে তার মাথায় আসে, ওখানে দেখবেন সে কানে আওয়াজ শুনতে পায়, চোখের সামনে একটা নেগেটিভিটি ফ্ল্যাশব্যাকের মতন দেখায়। তো ওটা তো ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে, এর ক্ষেত্রে না ঘটনাটা অনেকটা ওই রকম হতে থাকে।
ওইভাবে জিনিসটা চলতে থাকে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কমন আমরা কিছু ওসিডি আমরা বললাম, যেগুলো কিছু সাবটাইপ ওসিডি আর কিছু হচ্ছে মেজর ওসিডি। সাবটাইপ ওসিডির পার্টটা কম, মানে আছে অনেকগুলোই, 50টা, তার মধ্যে আমরা গোনাগুন্দি কয়েকটাকে ধরি, কারণ এগুলোই আমরা দেখতে পাই। এবারে এখানে একটা প্রশ্ন আসে যে ওসিডি তো হলো, ঠিক আছে, এর জন্য কি আমাদের শরীরের কোনো ইমব্যালেন্স থেকে ওসিডি ট্রিগার হতে পারে? হ্যাঁ, হতে পারে। কোনো একজন ব্যক্তির অলরেডি ওসিডি গুলো আছে, কিন্তু তার এমনি কোনো সমস্যা হচ্ছে না, বা হয়তো দেখা গেল যে হতো, কিন্তু খুব একটা বিশাল কোনো এফেক্ট করতো না, কিন্তু কোনো কারণে তার শরীরে যদি টিএসএইচ বা T3 বা T4 বা এই দুটোর তিনটার মধ্যেই দুটো বা একটা বা তিনটারই যদি সমস্যা হয়, তাহলে গিয়ে কি হয়, সেটা আমাদের এই ওসিডিকে ট্রিগার করতে পারে। অনেকে দেখবেন হাইপোথাইরয়েডিজম থাকে, তার ক্ষেত্রেও এটা কিন্তু হতে পারে। যে কি হচ্ছে সেই ক্ষেত্রে, তাহলে হাইপোথাইরয়েড থাকলে কি হয়, যে ব্রেন সার্কিটের ফাংশনগুলো স্লো হয়ে যায়। ঠিক আছে? তো সেখানে তার অযথা চিন্তা আসতে আরম্ভ করে, ওভার থিঙ্ক করতে আরম্ভ করে দেবে, এবং বারবার এই যে চেকিং রিচেকিং করার কন্ডিশনগুলো চলে আসে। ওকে? আর যদি আমরা দেখি যে হাইপার থাইরয়েড যদি হয়, তাহলে হাইপার থাইরয়েডের ক্ষেত্রে হাই অ্যাংজাইটি আসবে, কম্পালসিভ রেস্টলেসনেস চলে আসবে, পারফেকশন, এই যে এতগুলো যে ওসিডি বললাম তার মধ্যে যে একটা জায়গা ছিল না যে পারফেকশন ভাবে সে ঠিকঠাক করে করবে, এই জিনিসগুলো চলে আসে। তার কারণটা কি হয়, যে যখন আমাদের থাইরয়েড ইমব্যালেন্স হয়, আমাদের অ্যাংজাইটি সার্কিটটায়, যেখানে বেসিক্যালি আমরা অ্যামিগডালা বলি, সেই জায়গাটায় কিন্তু একটা এফেক্ট পড়তে আরম্ভ করে, তখন একটা ওসিডির মতন লুপ তৈরি করে। আচ্ছা, সেরোটোনিন ডোপামিন যদি ইমব্যালেন্স হয়ে যায়, তখন হয় যেটা একদম শুরুতে বলেছিলাম, যে নিউরো সায়েন্টিফিক সার্কিটগুলো, যে অরবিটোফ্রন্টাল কর্টেক্সে যদি প্রবলেম হয়, অ্যান্টেরিয়ার সিঙ্গুলার কর্টেক্সে যদি প্রবলেম হয়, ব্যাসাল গ্যাংলিয়া লুপে যদি সমস্যা হয়, হঠাৎ হয়তো সেরোটোনিন কমে গেল, ডোপামিনের ডিসরেগুলেশন হলো, তাহলে হতে পারে। কিছু ক্ষেত্রে ভিটামিন ডি, ভিটামিন B12 এর গন্ডগোল হলেও হতে পারে। কোনো কারণে স্ট্রেস দীর্ঘদিন চলতে চলতে হয়তো কর্টিসল লেভেল তার বাড়ছে, সে মুখে বলছে আমি কাজটাকে খুব হ্যাপিলি করছি, আমি কাজটাকে খুব সুন্দরভাবে আমি ফলো করছি, সব কিছু আছে, কিন্তু সে ভেতরে ভেতরে একটা অ্যাংজাইটির মধ্যে আছে, এবং সেটা তার ভেতরে কর্টিজল, যে আমাদের অ্যাড্রিনালের কর্টেক্স থেকে যেটা রিলিজ হচ্ছে, সেই কর্টিসল বা যেটাকে আমরা স্ট্রেস হরমোন বলি, সেটা লং টার্ম ধরে চলছে। তখন গিয়ে সেটা কি করে, তার সাবকনসিয়াসলি কোনো একটা ট্রমাকে আগে ট্রিগার করে, সাবকনসিয়াসে থাকা কোনো একটা ট্রমাকে ট্রিগার করবে। এই ট্রমা কি করবে, ওসিডিকে এবারে ট্রিগার করবে। একদম ওই জন্য আমি শুরুর দিকে বললাম না যে ওসিডি তো আছে ভালো কথা, এই ওসিডির পেছনে কি ঘটনা হচ্ছে এটা আমাদেরকে খুঁজে আগে বের করতে হয়। ওসিডি অ্যাকচুয়াল প্রবলেম নয়, ওসিডি কিছু একটা ঘটনা, ডিফ্লেকশন। আজকে আমরা যে এতগুলো ওসিডি জানলাম আজকে, এখানে দেখুন আমরা হয়তো অনেকেই দেখবো আমাদের নিজেদের সাথে অনেক ওসিডি ম্যাচ হয়ে রয়েছে, কিন্তু প্রবলেম করছে না। কিন্তু আমি কি বললাম, ওগুলো নোট করে রাখাটা দরকার। তার কারণটা কি, যে ইন ফিউচার যদি কোনো সমস্যা হয় তখন ওটা কাজ করবে, কারণ ওটাকে ট্রিগার করছে। তাহলে তার আগে কি করছে, যেমন এখানে যে কর্টিসল লং টার্ম একটা স্ট্রেস তার চলছে ভেতরে, সে ট্রমাকে সে একটা কোনো জায়গায় ট্রিগার করছে, সেই ট্রিগার গিয়ে ওসিডিকে ট্রিগার করছে, এবং সঙ্গে সঙ্গে দেখা যায় এদের মধ্যে একটা বিষয়, যে এই স্লিপটাও না এদের ডিস্টার্ব হতে আরম্ভ করে দেয়, এবং তার সাথে কি করে, ব্যাসাল গ্যাংলিয়াটা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, এবং রিপিটেড বিহেভিয়ার লুপসের একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই। ফিমেলদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ফ্ল্যাকচুয়েশন হয়। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েদের ক্ষেত্রে ডেলিভারির পরে সমস্যা হয়, ওটা ওই কন্ডিশনটা না পুরোটা সাইকিয়াট্রিকে চলে যায়। ঘটনাটা এরকম হয় কি, যে বাচ্চা জন্মানোর পরেই সে অনেক সময় বলে যে বাচ্চাকে মারবো, বাচ্চার রক্ত খাবো, এরকমও হয় কিন্তু। মানে বাড়ির লোক পাগল হয়ে যাবে যে কি হচ্ছে, হঠাৎ বাচ্চা ডেলিভার হয়েছে, কি হয়েছে, সে বাচ্চাকে দেখে কেমন একটা ঘাড় কাত করে তাকিয়ে থাকবে একটা উদ্ভট মতন, তারপর হঠাৎ হলো বাচ্চাকে মারবো, বাচ্চার রক্ত খাবো। এটা নিয়ে লোকে তো ভেবে যায় সুপার একটা সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এই সেইভাবে, এটা কিছু না। এটা কিন্তু পোস্টমর্টেম কন্ডিশন হয়, ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ফ্ল্যাকচুয়েশনে অনেক সময় হয়। এটা পুরোপুরি দেরি না করে অবশ্যই একজন ভালো সাইকিয়াট্রিস্ট এবং গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করতে হয়, ইমিডিয়েট, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো পোস্ট পার্টাম একটা কন্ডিশন কিন্তু এরকম হয়।
আর একটা কি হয় যে মেনোপজ যখন হয়, ফিমেলদের যখন মেনস্ট্রুয়াল সাইকেলটা যখন বন্ধ হয়, তখন কিন্তু কারো কারো ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের জন্য টেম্পোরারি কোনো ওসিডি ট্রিগার হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ওই সময় থেকে শুরু হয়, এবার বাকি লাইফটা চলতে থাকলো। হয়তো অত ইরিটেটিং সে ছিল না, কিন্তু পরে দেখা যাচ্ছে তার মধ্যে ওই ইরিটেশনগুলো কাজ করছে, অস্বস্তিগুলো কাজ করছে। লোকে হয়তো বলবে কি হলো, এটা এরকম তো আগে ইনি ছিলেন না, হঠাৎ কেন এখন এরকম হয়ে গেলেন। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন, এখানে কিন্তু মেডিসিন লাগবে। এখানে আমরা অনেক পরে, কাউন্সিলররা এখানে অনেক পরে, বুঝছে, সেখানে কিন্তু মেডিসিনটা আগে কাজ করাতে হয়। সেই যে হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, ওটাকে আগে ব্যালেন্স করাতে হয়। ছেলেদের ক্ষেত্রে হয় টেস্টোস্টেরন ইমব্যালেন্স, লো টেস্টোস্টেরন হয়ে যায় যদি কারোর ক্ষেত্রে, তখন হাই অ্যাংজাইটি কাজ করবে ছেলেদের ক্ষেত্রে, যেটা শীতকালে দেখবেন অনেক ছেলে অ্যাংজাইটিতে ভোগে। গরমে তো হয় না, কারণ ছেলেদের শীতকালে টেস্টোস্টেরনের পার্টটা একটু কমে যায়, প্রিপেয়ার হয় না ভালোভাবে। ঠান্ডায় টেস্টোস্টেরন গ্রোথটা একটু স্লো হয়, গরমে টেস্টোস্টেরন গ্রোথটা ভালো হয়। তো শীতকালে দেখবেন অনেকে, মানে মেলদের ক্ষেত্রে ইস্যু দেখা যায় যে কোথাও না কোথাও একটা অ্যাংজাইটি তাদের মধ্যে কাজ করতে থাকে। যত ঠান্ডা বাড়ে তত অ্যাংজাইটি বাড়ে। চুপচাপ যদি থাকলে আলাদা ব্যাপার, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে সেটা আলাদা বিষয়, কিন্তু যদি সেই রেগুলার কাজ করে তখন তার মধ্যে অ্যাংজাইটির পার্টটা বেড়ে যাবে। বা রিপিটিটিভ রিঅ্যাসুরেন্স সিকিং একটা কন্ডিশন দেখা দেয়, বুঝছে। এবার কারো যদি হাই টেস্টোস্টেরন হয়, এটা হচ্ছে আবার সামারের দিকে, সামারেও গল্প আছে, শান্তি নেই, বুঝছে। সেটা হচ্ছে কি, একটা ইরিটেবিলিটি, একটা একটা মানে বিরক্তি ভাব কাজ করছে, ঘাম দিচ্ছে বেশি, সে মাথা মাথা গরম হয়ে যাচ্ছে, কিছু একটা কাজ চিরবির করছে, তাতেও বিরক্ত হয়ে যাচ্ছে, মানে কি তার টেস্টোস্টেরনটা হাই হয়ে গেছে কোনোভাবে। সে নিজেকে উপর মানে কন্ট্রোল করতে পারছে না, হয়তো অনেক সময় দেখা যায় মাথা গরম করে ফেলছে, রাগ করে ফেলছে, ভাঙচুর করে ফেলছে। এই হ্যাবিটগুলো দেখবেন শীতকালে কিন্তু ছেলেদের মধ্যে কম দেখা যায়। মাথা গরমের টেন্ডেন্সি যত যার রয়েছে, তার দেখবেন শীতকালে তো মাথা গরম হচ্ছে না, গরমকালে সে যতটা মাথা বেশি গরম করে, বুঝছে। এর কারণটা কি, যে শীতকালে তো তার টেস্টোস্টেরন পার্টটা তো লো, ফলে অতটা ট্রিগার করতে পারছে না যতটা দরকার। তার শরীর একটা তো অবশ্যই তার রয়েছে, সে সেরকম করছে। গরমকালে যদি বেশি হয় তখন কিন্তু তার এরকম সমস্যা দেখা দেবে, একটা বিরক্তিকর ভাব সব সময়, অথবা পারফেকশনের মধ্যে দিয়ে সে যেতে চাইছে। কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন B12 যদি ডেফিসিয়েন্সি হয় তখন আমাদের মাইলিন ড্যামেজ হতে পারে। সেখান থেকে কি হয় যে নার্ভের ট্রান্সমিশন স্লো হয়, কগনিটিভ ডিজিডিটি হতে পারে, আচ্ছা প্যানিক বা অ্যাংজাইটিগুলো ট্রিগার হয়ে যেতে পারে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে সেরোটোনিনের অ্যাক্টিভেটারটা কম হয়ে যায়, ফলে সেখান থেকে একটা সমস্যা হয়। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে আমাদের কি হয় যে গাবা অ্যাক্টিভেটার, যেটা আমাদের ব্রেনের কামিং সিস্টেম বা ব্রেনকে আমাদের রিল্যাক্স রাখে আর কি, সেই জায়গাটায় কি সমস্যা করে, ফলে ওভার থিঙ্কিং, লুপিং থট, রেসলেসনেস, কম্পালসিভ বিহেভিয়ার এগুলো ইনক্রিজ হতে আরম্ভ করে। আয়রন ডেফিসিয়েন্সি যদি, যেটা ফিমেলদের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, মেলদের ক্ষেত্রে একটু কম হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, লো ডোপামিন হয়ে যায়, ফলে একটা কোথাও না কোথাও গিয়ে অনেক সময় দেখা যায় স্কিনে কিছু একটা সমস্যা দেখা দিল। বা অনেকে দেখবেন নখ খায়, বসে বসে নখ খাচ্ছে, কোনো কাজ নেই, নখ খাচ্ছে বসে বসে, বুঝছে, এটা তার আয়রন ডেফিসিয়েন্সির জন্য হয়। ওকে। বা রিপিটিটিভ কোনো বিহেভিয়ার সে কাজ করে যাচ্ছে। আচ্ছা, অনেকের হয় কি, গাট ইমব্যালেন্স যদি হয়, গাট ইমব্যালেন্স যদি হয় তখন ইনফ্লামেশন হয় ভেতরে। তখন কি হয় যে গাট ব্রেন এক্সিস যে সেরোটোনিন, সেইখানে কি হয় যে কোথাও না কোথাও গিয়ে একটা সমস্যা দেখা দেয়, যার ফলে একটা কম্পালসিভ রিচুয়ালস তৈরি হতে থাকে। ওই জন্য পেট ঠিক রাখতে, ওই জন্য একটা কথা ছিল গ্রামের দিকে দেখবেন যে ভুঁড়ি আর মুড়ি ঠিক থাকলে তাহলে সব ঠিক থাকবে। একটা কথা ছিল আগে, প্রবাদ ছিল এটা, ভুঁড়ি আর মুড়ি ঠিক থাকলে সব ঠিক থাকবে, বুঝছেন? তো এইগুলো হচ্ছে অলমোস্ট বিষয়, বুঝছে। এবার এগুলো খুব কমনলি আমরা এখানে এমনি ঠিক করতে পারি, আমরা যদি ন্যাচারাল ভাবে প্রত্যেকে যদি কিছু জিনিস মেনটেন করি, তাহলে সেইগুলোতে আমাদের কিন্তু এটা কাজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই, সেটা হচ্ছে মর্নিং সানলাইটে আমরা 10 থেকে 12 মিনিট যদি থাকি, তাহলে সেটা কোথাও না কোথাও আমাদের ভিটামিন ডি সোর্সটাকে বেটার করে। আচ্ছা, ভিটামিন ডি যদি আমাদের নিতে হয়, অনেকে দেখি রোদে বসে থাকে, কিন্তু ওটা থাকলেই কিন্তু তার ভিটামিন ডি কিন্তু পুরোপুরি বডি অ্যাবজর্ব করবে না, সে যতই রোদে বসে থাকুক, ট্যান পড়ে যেতে পারে, ভিটামিন ডি নেবে না। মর্নিং সানলাইটকে যদি তার শরীরে যদি নিতে হয়, মর্নিং সানলাইটকে ওই তার শরীরে যদি নিতে হয়, সেই রোদ সানলাইটটাকে আমাদের স্পাইনে লাগাতে হবে, স্পাইন, মেরুদণ্ডে,
মুখ করে বসে থাকলে হবে না, পিট করে বসবেন, পেছনটায় লাগাবেন এই স্পাইনের উপরে, তাহলে কিন্তু ভিটামিন ডিটা ভালো অ্যাবজর্ব হয়। এর কিছু রিসার্চ পেপার রয়েছে, আমি পরে গ্রুপে শেয়ার করে দেবো। ম্যাগনেসিয়ামের জায়গার ক্ষেত্রে আমরা কলা খেতে পারি, পামকিন সিডস যেটা কুমড়োর বীজ এখন খুব কিনতে পাওয়া যায়, নর্মাল অনলাইনেও পাবেন, বাজারেও পেয়ে যাবেন, সেটাই খান অল্প করে। প্রোটিন জাতীয় খাবার দাবার খাবেন, প্রোটিন ডেফিসিট হলেও কিন্তু সমস্যা, প্রোটিনটাকে কিন্তু আমাদের অবশ্যই ঠিকঠাক মেনটেন করতে হবে। দরকার হলে আপনি কোনো নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করে নিন যে আপনার বডিতে কতটা আপনার প্রোটিন লাগবে, কত কী লাগবে, সেইভাবে আপনি ডায়েট মেনটেন করুন। ঘুমের সময়টা যেন ঠিকঠাক থাকে, এবং যদি কারোর এই চা কফি খাবার যদি টেন্ডেন্সি থাকে, এটাকে কিন্তু দুপুর 2টোর পরে খাবারটাকে কমিয়ে দেবেন। দুপুর 2টোর পরে যত চা কফি খাবেন বা ক্যাফাইন জাতীয় কোনো খাবার খাবেন, তত কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই ভেতরের এই হরমোনাল ডিসব্যালেন্সটা শুরু করে। আচ্ছা, এবং আরেকটা টেকনিক হয়, সেটাকে গ্রাউন্ডিং টেকনিকও বলে, সেটাকে হচ্ছে 5 4 3 2 1। অর্থাৎ কি, যখনই ধরুন কোনো একটা চিন্তা আসছে বা কিছু আসছে, সঙ্গে সঙ্গে আশেপাশের 5টা জিনিস দেখবেন, যা হোক আপনার রুমের মধ্যে আপনি 5টা জিনিস দেখুন, ওটাকে মাথায় রাখুন বা নোট ডাউন করুন 5টা জিনিস। 4টা জিনিসকে টাচ করুন আপনার আশেপাশে, হাতের সামনে ধরুন একটা পেন রয়েছে, পেনকে টাচ করলেন, মোবাইল রয়েছে, মোবাইলকে টাচ করলেন, হয়তো একটা বই রয়েছে, বইকে টাচ করলেন, এরকম করে 5টা জিনিস, 4টা জিনিসকে টাচ করুন। আচ্ছা, 3টে জিনিস স্মেল নিন, গন্ধ নেওয়ার চেষ্টা করুন যে 3টে জিনিস কি কি রয়েছে। বুঝেছে? 2টো জিনিসকে শুনুন, 2টো জিনিস শুনুন, চোখ বন্ধ করে 2টো জিনিস আওয়াজকে, 2টো আওয়াজকে শোনার চেষ্টা করুন। আর একটা জিনিসকে টেস্ট করা, জিভে টেস্ট আসছে এরকম কিছু ফিল করুন। কিছু না কিছু টেস্ট আমাদের জিভে আসতে পারে, আমরা খুব যদি কনসেন্ট্রেট করবো দেখবেন কিছু একটা টেস্ট আমাদের জিভে আসছে। তো এটাকে বলে 5 4 3 2 1 গ্রাউন্ডিং টেকনিক বলা হয়। হয়েছে? তো এই জিনিসটাকে ফলো করুন। এবারে কি হয়, এটা নর্মালি ভাবে বললাম, এবারে এছাড়াও আমরা যখন সেশন করাই, তখন এখানে কি হয়, সিবিটি হয়, কোথাও আর ইআরপি কোথাও দেওয়া হয়, যেটাকে এখন আমরা গোল্ড স্ট্যান্ডার্ড থেরাপি বলি। যে একটা হচ্ছে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, আর একটা হচ্ছে সিবিটি, আচ্ছা, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এই দুটোকে নিয়ে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড থেরাপি। আচ্ছা, তো এর ফলে গিয়ে কি হয় না, অবসেশনের আমরা মুখোমুখি করাচ্ছি সেই ক্লায়েন্টকে, কিন্তু তার মধ্যে কম্পালসিভ অ্যাকশন আসছে না। তো ফলে ব্রেন এটা একসেপ্ট করে না যে এটা আমার কাছে ভয়ের কিছু কারণ নেই বা ডেঞ্জার কোনো কারণ নেই এটা আমার কাছে। এটা হয়। কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্ট করি, যেমন এই যেখানে আসলো, তারপরে কিছু অ্যারোবিক এক্সারসাইজ হয় যেগুলো আমাদের সেরোটোনিন ডোপামিনকে ব্যালেন্স করে। আচ্ছা, প্রসেস সুগারকে যতটা পারা যায় ততটা বাদ দেওয়া। আচ্ছা, কারণ না হলে কি হয়, যদি আমরা প্রসেস সুগার যদি আমরা খাই, তখন আমাদের অনেক কিন্তু সমস্যা দেখা দেয়। আচ্ছা, আচ্ছা, এরপরে কিছু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে কিছু মাইন্ডফুলনেস থেরাপি হয়, সেই সমস্ত মাইন্ডফুলনেস থেরাপি, বা কিছু রয়েছে ম্যান্ডালা আর্ট থেরাপি রয়েছে, আর্ট থেরাপির মধ্যে আসে। এই জিনিসগুলোকে আমরা ফলো করি, কিন্তু তার থেকেও বড় জিনিস যেটা আমাদের এখানে দেখতে হয়, সেটা হচ্ছে কি, যে তার ব্রেন ডোমিনেন্সটা কোথায়। আমাদের প্রত্যেকেরই কিন্তু ব্রেন ডোমিনেন্স আছে, লেফট ব্রেন রাইট ব্রেন ডোমিনেন্স আছে আমাদের প্রত্যেকের, ইচ অ্যান্ড এভরি পার্সনের। যদিও বা এটা আমাদের দেখার দরকার পড়ে কাপল কাউন্সেলিং এর ক্ষেত্রে, যে কে কার কত ডোমিনেন্স। বুঝছো, প্রথম প্রথম তো সুন্দর রিলেশনশিপ চলে, যত সময় যায় দেখা যায় আস্তে আস্তে সমস্যা দেখা দিল, তখন গিয়ে কি বলে, আগে এরকম ছিল, এখন কেন এরকম হলো, এখন কেন এরকম হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটায় কি হয়, এই ব্রেন ডোমিনেন্স হলে দেখা যায় যে দেখুন, এনার লেফট ব্রেন ডোমিনেন্স, এনার রাইট ব্রেন ডোমিনেন্স, এনাকে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে, ওনাকে ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে, এই অ্যাডজাস্টমেন্টটা ইজিলি করা যায়। তো এটা তো কাপেলদের একটা এক্সাম্পল দিলাম। আমরা যদি আমাদের ব্যক্তিগত ধরি, আমাদের প্রত্যেকেরই কারো না কারো লেফট ব্রেন ডোমিনেন্স রয়েছে, কারো রাইট ব্রেন ডোমিনেন্স রয়েছে। তো এই ডোমিনেন্স বের করার একটা প্রসেস হয়, আপনি যার কাছে যাবেন যখন কাউন্সেলিং করবেন, তিনি এই প্রসেসটা বের করেন। এই প্রসেসটা বের করার পরে গিয়ে কি হয়, যে আপনার যে কাজ করার ধরনটা, ওটা অনেকটা ক্লিয়ার হয়ে যায় পদ্ধতিটা, এবং কোথাও না কোথাও আপনার কোথায় অ্যাংজাইটি তৈরি হতে পারে, বা কোনখানটা আপনার সিচুয়েশনকে ট্রিগার করতে পারে, বা মেন্টাল কোনো কন্ডিশনকে ট্রিগার করতে পারে, সেটা ইজিলি কিন্তু বোঝা যায় সেই জিনিসটা, এবং সেই অনুপাতে একটা সেশন কন্ডাক্ট করা যায়, এবং সেই অনুপাতেই কেস টেকিংগুলো আরও প্রমিনেন্টভাবে আমরা নিতে পারি। ওকে, তো এই হলো ওসিডি,
ওসিডির পুরো জিনিসটা মানে যেগুলো আমরা নর্মালি দেখে থাকি এবং নর্মালি আমরা যেগুলো খুব কমনভাবে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি, তো সেগুলো হচ্ছে বললাম আর কি। আরও প্রচুর ওসিডি রয়েছে, এগুলো তো খুবই লিমিটেড, আরও রয়েছে, কিন্তু এই মেজর বা সাবটাইপ যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোই বললাম। এবারে বলুন কার সাথে কার কটা ওসিডি ম্যাচ করলো। সেশনটা কেমন লাগলো বলুন একটু, তাহলে কেউ আনমিউট করে। সেশনটা স্যার খুবই ভালো লেগেছে। অনেকগুলো ওসিডি ম্যাচ করেছে, সেভাবে গুনিনি। আচ্ছা আহ, আমার একটু জানার ইচ্ছা পরবর্তী সেশনে টক্সিক রিলেশনশিপের ব্যাপারটায়। আচ্ছা সেটা যদি পরে ক্লাস হয় অবশ্যই আমি জয়েন করব। হ্যাঁ, এইরকম যেরকম আমরা ওসিডির ভাগ দেখলাম না, এরকম টক্সিক রিলেশনশিপেরও ভাগ আছে। আমরা টক্সিক রিলেশনশিপ বলতে খুব কমন একটা কি ভাবি, যেগুলো আমরা হয়তো দেখে থাকি। আমি এর উপরে একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম, যে কমনলি আমরা যেগুলো মিথ আর কি, সেই মিথগুলো কি দেখি, যে কেউ হয়তো তাকে একসেপ্ট করতে চাইছে না, নিজেরটাই আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছে, বা নিজের একটা কোথাও না কোথাও থট প্যাটার্নকে কারোর উপরে দিচ্ছে বা ফোর্স করছে, এই ধরনের জিনিসগুলোকে আমরা টক্সিসিটি বলি। কিন্তু টক্সিক রিলেশনশিপের অনেক কিছু আছে, বুঝলে? স্যার আমি মেসেজে লিখে দেবো কোন কোন ওসিডি গুলো আমার সাথে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটারই লিখে এমন লিখে কোনো দেবো। ব্যাপারও নয়, আমাদের হ্যাঁ, প্রত্যেকের সে মধ্যে তো ওসিডি সবারই আছে, আছে কম বেশি। ওসিডি ছাড়া তো এখন প্রত্যেকের। মানুষ হবে না মনে হচ্ছে। হবে না, আমার নিজের মধ্যেও আছে, বুঝছে? কিন্তু হুম। আমাদের অ্যাওয়ারনেসটা কোথায় দরকার, অ্যাকচুয়ালি আমরা যখন কোনো মানসিক বিষয় বুঝি বা বলি, তখন আমরা কি ভাবি সে মেন্টালি হয়তো পাগল হয়ে গেছে। কিন্তু আমরা যে কোনো জিনিসে কিন্তু ছোট ছোট পয়েন্টগুলো আমাদের ক্ষেত্রে খুব দরকার। অনেকের আমি দেখবেন আমার পেজের মধ্যেই রয়েছে, আমি পেজ লিঙ্কটাও দিয়ে দেবো, যে মেন্টাল কন্ডিশনের জন্য কিন্তু অনেকের পাইলস ফিশার ফিস্চুলা হয়, মেন্টাল কন্ডিশনের জন্যও কিন্তু তার গ্যাস অ্যাসিডিটি হয়। সে হাজার গ্যাস অ্যাসিডিটি পাইলস ফিশার ফিস্চুলা ট্রিটমেন্ট করলেও কিচ্ছু হবে না। সায়েন্টিফিক্যালি প্রুভেন অনেক মেন্টাল অনেকের কন্ডিশনের জন্য জয়েন্ট কনস্টিপেশন পেন হয়। হয়, সেটা কনস্টিপেশনটাও অনেকের মনে হয় মেন্টাল রিলেটেড হ্যাঁ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু হয় মেন্টালের উপরে। আমার পেজটায় গিয়ে দেখবেন এরকম বিষয়ের উপরে প্রচুর টপিক, প্রত্যেকটা লিঙ্ক করে করে দেওয়া আছে, যে কোন লিঙ্কের থেকে কোন লিঙ্কে গিয়ে কিরকম কি সমস্যা হয়। অনেকের দেখা যায় ডেন্টাল পেন হচ্ছে, কোনো কারণ নেই, বুঝছে, সেটাও কিন্তু হয়। একটা হচ্ছে ফাইব্রোমাইলজিয়া বলে, যদিও ওটা নার্ভের সঙ্গে অনেকটা কানেক্টেড, একদম যে সরাসরি মেন্টাল কন্ডিশনের সাথে কানেক্টেড বলবো না, যে কোন প্যাথোলজি রিপোর্ট সব নর্মাল, কিন্তু সে পেশেন্ট বলছে তবু তার গায়ে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তো এটা অনেকটা নার্ভের সাথেও কানেক্টেড, কিন্তু তার সঙ্গে অনেকটা কিন্তু ওটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার বলে তখন, সেই জিনিসটাতেও চলে আসে। তো এরকম অনেক কন্ডিশন রয়েছে, আমরা অ্যাওয়ার হতে পারবো মেন্টাল কন্ডিশন নিয়ে, আমরা ফিজিক্যালি কিন্তু অনেকটা বেটার থাকি সেই সমস্ত ক্ষেত্রে। যেমন কিছুদিন আগে আমি ফ্যাট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যারা একটু হেলদি হয়, ফ্যাটি হয়, তাদের অনেক কিছু কারণ থাকে, তার মধ্যে একটা মেন্টাল কন্ডিশন লিঙ্ক থাকে। তো এই যাবতীয় জিনিসগুলো কিন্তু একটা থাকে। অনেকে দেখবেন টেনশন করলে বেশি খায়, অনেকে খাওয়া বন্ধ করে দেয়, অনেকে একটা মানে সিরিয়াস সিচুয়েশনে হাসতে আরম্ভ করে দেয়, বুঝছে? তো এই যাবতীয় জিনিসগুলো রয়েছে। তো যাই হোক, আমরা যদি ওভারঅল আজকের ডেটে আমরা দেখি, সেটা হচ্ছে আমরা বেশিরভাগ লোক ওসিডি আর টক্সিক রিলেশনশিপের মধ্যেই ঘুরপাক খাচ্ছি। যেমন একটা সোশ্যাল টক্সিসিটি বললাম, এটা খুব কমন। আপনি যা খুশি করুন না করুন, দেখবেন তার মধ্যে কোথাও না কোথাও এসে তারা ঢুকে গেছে, কোনো না কোনোভাবে তারা ঠিক এসে নাকটা গলাবেই। যে মানে ব্যাপারটা হচ্ছে কি, সহজ কথায় বলতে গেলে, যে তারা চায় আমি আমার মতন থাকি, আবার আপনিও তাদের মতন থাকুন। এটাও এক ধরনের টক্সিসিটি, বুঝছে? তো এইরকম রয়েছে বিভিন্ন। আমি যখন ওইরকম কিভাবে হবে? অন্য কাউকে কন্ট্রোল করেই করা যাবে। সবাই নিজের নিজের মতো থাকবে না? হ্যাঁ, কিন্তু মানে তাদের টেন্ডেন্সিটা কি থাকে, যে ধরা যাক আমি তো আমার বলো। মতন আছি, সামনের জন আমার মতন চলবে, হ্যাঁ, বুঝছে? না ওইটা তো কিন্তু কি বলবো, যখনই ভালোই তার খবর উপর হচ্ছে। একটু ফোর্স করা হবে, তাকে একটু কিছু বলা হবে, সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু হ্যাঁ, মানে সে তেলে বেগুনে জ্বলে রেগে ওঠার যাবে। মতন চলবে, হ্যাঁ, হ্যাঁ, বুঝছে? বুঝছি। হ্যাঁ, বুঝছে? এই টক্সিক রিলেশনশিপের মধ্যেই আমরা যখন হ্যাঁ বলুন। সিরিয়াস সিচুয়েশনে যে হেসে ফেলে, এটা কি ওসিডির মধ্যে পড়ে? না না না, ওটা ওসিডির মধ্যে আসে না, ওটা কিসের মধ্যে আসে? ওটা অন্য এক ধরনের মেন্টাল কন্ডিশনের মধ্যে আসে ওটা, বুঝছো? ওটা কি এক ধরনের রোগের মধ্যে পড়ে?
উম, এমনিতে ধরুন কারো কারো হয় যে কোনো একটা কারণ তার মাথায় চলে আসলো, ফট করে হেসে দিল, সেটা আলাদা ব্যাপার। সেটা তো আলাদা, কিন্তু যদি সেটা তার না। সিরিয়াস মোমেন্ট দেখলেই যদি হাসি আসে, তাহলে সেটা একটু হ্যাঁ, ভাববার বিষয় আছে। তখন ওটা কিন্তু তখন দুটো জিনিস লাগে, তখন মেডিসিনের সাথে কাউন্সিলিং লাগে। একটা মানে এককভাবে কাজ করতে পারে না, প্যারালাল ভাবে দুটোকে নিতে হয়, বুঝছে? আচ্ছা আচ্ছা। মানে ধরুন কেউ মারা গেছে, কেউ সে ওখানে কাঁদছে, গিয়ে সেটা হেসে দিল দেখে আর কেউ কি। হাসছে। হুম, এটা হয়। ঠিক আছে, তখন হুম, ওখানে হুম। মেডিসিন প্লাস কাউন্সিলিং দুটো দরকার হয়, দুটো একসঙ্গে কানেক্ট হয়ে চলে। মানে ওয়ান কাইন্ড অফ এটা রোগই বলা যায়। যদি সমস্ত ক্ষেত্রেই যদি একটা অকাট সিচুয়েশন তৈরি করে, তাহলে ইস্যু বলা যেতে পারে, রোগ বলা যায় না, এটা এক ধরনের ইস্যু বলা যেতে পারে। আর না হলে তবু এরকম কন্ডিশন থাকলে একটু তবু দেখিয়ে নেওয়া বা নিজের একটু সেই জায়গাটা ঠিকঠাক করা ভালো, নাহলে ইন ফিউচার কোনো সমস্যা হলেও হতে পারে। তার মধ্যে ছোট ছোট প্রচুর জিনিস রয়েছে যেগুলো আমরা যত অ্যাওয়ার হব তত হচ্ছে ভালো আর কি, আমাদেরই ভালো, এবং আমরা অনেক সমস্যা ইজিলি আমরা ওখান থেকে সলভ করতে পারবো, বা আমরা লাইফটাকে অনেক স্মুথ ভাবে আমরা এগোতে পারবো। তো আজকে আমি যেন ভাবলাম ওসিডি একজন বোধহয় কেউ কিছু একটা রিলেটেড হয়তো প্রশ্ন করেছিলেন, তাই ভাবলাম একটা ওসিডি নিয়ে সেশন করে, আজকে আমার কাছে টাইম ছিল আর কি, ফ্রি টাইমে ছিলাম বলে। তো পরবর্তী আবার যখন কোনো একটা ফ্রি টাইম পাবো তখন বাকি বিভিন্ন টক্সিক রিলেশনশিপ, তারপর হচ্ছে ড্রিম নিয়ে, এইগুলো নিয়ে বিভিন্ন করব। কারণ ড্রিম নিয়ে অনেকে রয়েছে, কেউ হয়তো দেখা গেলো সাপে কামড়ে দিল, ও আকাশ থেকে পড়ে গেল, বা জলে হয়তো সে দেখা যাচ্ছে যে পড়ে যাচ্ছে, বা জলে ডুবে যাচ্ছে, এই যাবতীয় জিনিসগুলো। কিন্তু প্রত্যেকটার মিনিং রয়েছে, কোনো এরকম অনেকে ভয় পায়, প্যানিক করে, এরকম কিন্তু কোনো কন্ডিশন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু নেই। লোকে অযথা কি হয় ওগুলো নিয়ে, মানে যেহেতু তার ওই বিষয় নিয়ে নলেজ নেই, আচ্ছা। মেডিটেশনটা অ্যাকচুয়ালি মাইন্ডফুলনেস প্রোগ্রামের মধ্যে আসে, ঠিক আছে, করাবো যখন জানার ইচ্ছা রয়েছে। মেডিটেশনে না প্রচুর ভাগ রয়েছে, আমি এগুলো নিয়েও ভিডিও বানিয়েছিলাম, যে অনেক ভাগ রয়েছে, কার কোন মেডিটেশন শ্যুট করবে এটা আবার দেখতে হয়। সবার সব মেডিটেশন কিন্তু শ্যুট করে না, আমরা মেডিটেশন মানে একটা জিনিসই ভাবি যে আচ্ছা এটা এরকমই একটা মেডিটেশন হবে, আচ্ছা। তো প্রত্যেকের একটা থাকে, যেমন একটা ড্রিম, আজকেই একজন ক্লায়েন্টের, আমি একটা জাস্ট কথা প্রসঙ্গে বলি, ড্রিম নিয়ে আমি একটু জাস্ট বলে শেষ করে দেবো। সেটা হচ্ছে তার প্রশ্ন হচ্ছে, মানে সে একটা স্বপ্ন দেখেছে জাস্ট সকালবেলা, যে সে হচ্ছে আনম্যারিড মেল একজন, বুঝছে? তো সে বলছে যে সে একটা স্বপ্ন দেখেছে, কোথাও একটা গেছে তার পার্টনারের সাথে, ইয়ার্কি ফাজলামি করছে, তাকে রাগাচ্ছে কোথাও না কোথাও। এবার রাগিয়ে দিয়ে কি করেছে, যে সে ছুটে গিয়ে সেকেন্ড ফ্লোরে চলে গেছে, সেকেন্ড ফ্লোরে গিয়ে তার যে বেডরুম রয়েছে, বেডরুমে সে একটা চাদর ঢাকা নিয়ে শুয়ে গেছে, এবং যে রুমটা সে দেখছে বা যে বিল্ডিংটা দেখছে সেটা সে ধারে কাছে কখনো দেখেনি, বুঝছে? আর যে পার্টনারের কথা বলছে শুধু বিবাহিত নয়, আর এবং যে পার্টনারকে দেখছে তাকেও সে কখনো দেখেনি। তো সে কি করছে না, ছুটে গিয়ে ওরকম রাগারাগি করে, যেমন হয় পার্টনারশিপের মধ্যে, এ ওকে রাগাচ্ছে সে তাকে রাগাচ্ছে, সমস্ত কিছু করে গিয়ে এবার সেকেন্ড ফ্লোরে উঠে গেছে। সেকেন্ড ফ্লোরে কি করছে, চাদর ঢাকা নিয়ে নিচ্ছে যাতে না তাকে কেউ খুঁজে পায়। এবারে তখন সে ফিল করছে যে সেই সময় তাকে হঠাৎ কেউ একটা কিছু ফুটিয়ে দিল, এবং সে অ্যাকচুয়ালি মানে ঘুমের মতো ফিল করছে যে তাকে কেউ একটা কিছু ফুটিয়ে দিয়েছে ওখানে। এবং পরে যখন তার জ্ঞান আসলো, পুরোটাই ও স্বপ্নের মধ্যেই দেখছে, কিন্তু পরে যখন সে জ্ঞান আসলো, সে দেখছে কি, যে সে নিজের বাড়িতে আছে, এবং তার পাশে পার্টনার, সে যে পার্টনারকে দেখেছিল সে পার্টনার তার সেবা করছে, তাকে ট্রিট করছে পুরো ভালোভাবে। এবং পাশের লোকজন বলছে এইভাবে আর কতদিন, 1 বছর তো হলো। মানে সে বলছে আমি শুনতে পাচ্ছি কিন্তু রেসপন্স করতে পারছি না। তারপরে ব্ল্যাঙ্ক হয়ে যায়। আবার দেখছে একদিন তার জ্ঞান আসলো, কিন্তু তখন দেখছে যে সামনে তার ওই পার্টনারই ওয়াইফের মতন হয়ে বসে রয়েছে, এবং সে বলছে যে আমাকেও মেরে দিল, আমাদের যে ফ্রেন্ড সেই আমাদের মৃত্যুর জন্য দায়ী। এবং তারপরে দেখা যাচ্ছে যে তারা দুজন দুজনকে হাক করলো, এবং এই সময় একজনকেও ওই স্কেলেটন বা কঙ্কালের মতন মুখ নিয়ে কেউ আসলো, এবং তাদেরকে ভস্ম করে দিল, মানে তাদের পুরোটাকেই একদম পুরো যে আগুনের মতন জ্বালিয়ে দেওয়ার মতন পুরোটা দেখাচ্ছে। সে বলছে অ্যাশ হয়ে উড়ে গেল, হাওয়ায় চলে গেল, এবং তারপরে সে ধরপড় করে উঠে বসেছে। এবার সেটা বাড়ির লোককে বলতে, বাড়ির লোক তো অনেক রকমের কথাবার্তা বলছে, এই সমস্ত জিনিসগুলো বলছে, ভয় পেয়ে গেছে, এবং তার সেই চোখ বড় হয়ে গেছে, হার্টের প্যালপিটেশন বেড়ে গেছে, ঘাম দিচ্ছে, এই যাবতীয় জিনিসগুলো হচ্ছে। এবং দেখেছে তো দেখেছে ভোরের স্বপ্ন। এবার লোকে বলে কি ভোরের স্বপ্ন মানে সত্যি হয়, বলছে অ্যাকচুয়ালি আমাদের ড্রিমের মধ্যে না একটা গল্প আছে, আমরা যেটাকে ভোরের স্বপ্ন বলি, এটা অনেক বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ভোরের স্বপ্ন হয় না। আমি যখন পরে ড্রিম নিয়ে করাবো দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রেই ওটা ভোরের স্বপ্ন হয় না।
স্বপ্নটা হয় অন্য সময়ের, হয়েছে। কিন্তু আমরা যখন জেগে উঠি ওর রেস্ট এমন ভাবে থাকে, আমরা মনে করি এই এক্ষুনি দেখে আমরা ঘুম থেকে উঠলাম, বুঝছে। একটা রেম ফেজ, র্যাপিড আই মুভমেন্ট, একটা নন র্যাপিড আই মুভমেন্ট, এর মাঝখানের খেলা চলে, পুরোটাই হচ্ছে এর মাঝের খেলা। তো যাই হোক, এবার এই যে ড্রিমটা, এই ড্রিমের ইন্টারপ্রিটেশন কি বের করবো আমরা? না, এখানে কি হচ্ছে না, পার্টনার আছে, সে ড্রিমে দেখছে পার্টনার আছে কিন্তু রিয়েল লাইফে নেই। তার মানে কোথাও না কোথাও সে তার মনের একটা পার্টের মধ্যে, তার মাইন্ডের মধ্যে কোথাও না কোথাও সে একটা কম্পেনিয়নশিপ চায়, কোথাও না কোথাও একটা বন্ডিং সে চায়, কোথাও না কোথাও একটা সিকিউরিটি চায়। এবং ইমোশনালি ওই যে তার সঙ্গে রাগাচ্ছে, তার সঙ্গে একটু লড়াই ঝগড়া করছে, এই জায়গাটাই হচ্ছে কি যে আইডিয়াল একজন যে পার্টনার, তার একটা কিন্তু ধরন আছে। এবং কোথাও না কোথাও কি কি হচ্ছে যে নিজেদের মধ্যে বন্ডিংটা সে স্ট্রং রাখতে চাইছে সেখানে। আচ্ছা, তো এই যে কন্ডিশন এইগুলো হচ্ছে। আচ্ছা, এরপরে সে কি করলো, দোতলায় উঠে গেল রাগিয়ে দিয়ে, এবার সে দোতলায় উঠে গিয়ে চাদর ঢাকা নিয়ে নিয়েছে, বুঝছে। ইমোশনাল প্রেশার আছে, কিন্তু সে প্র্যাকটিক্যাল লাইফে কিছু একটা ইমোশনাল প্রেশার থেকে উইথড্র করতে চাইছে নিজেকে। কোনো একটা প্র্যাকটিক্যাল লাইফে তার উপর ইমোশনাল প্রেশার চলছে, যেখান থেকে সে নিজেকে উইথড্র করতে চাইছে। এই যে চাদর দিয়ে ঢাকলো, সেখানে সে কি করছে, একটা সেলফ প্রোটেকশন মোড একটা অ্যাক্টিভেট করতে চাইছে। তার সাবকনসিয়াস মাইন্ড বলছে যে একটা সেলফ প্রোটেকশন মোড অ্যাক্টিভ করতে হবে এবারে। এবং সে দেখতে পাচ্ছে যে তারপরে যে তার গায়ে কিছু একটা ফুটলো, একদম প্যারালাইসিসের মতন কন্ডিশন হলো, শুনতে পাচ্ছে কিন্তু বলতে পারছে না। এটা কি হচ্ছে না, এটা হচ্ছে এই যে র্যাপিড আই মুভমেন্টের সিপ প্যারালাইসিসের সিম্বল বলে এটাকে। তো এটা কোথাও না কোথাও গিয়ে এই যে র্যাপিড আই মুভমেন্টের যে স্লিপ প্যারালাইসিস যে সিম্বল, সেখানে কোথাও গিয়ে একটা ফিলিং স্টাক, তারপরে হচ্ছে ধরুন এই মানে লাইফে কিছু একটা সিচুয়েশন রয়েছে যেখানে সে হেল্পলেসনেস রয়েছে, ফিউচার নিয়ে একটা আনসার্টেনিটি রয়েছে, বুঝছে, কোথাও একটা কন্ট্রোল তার যে রয়েছে, সে কন্ট্রোলকে হারিয়ে ফেলার ভয়, এগুলো রয়েছে। এবং সে কি শুনছে, লোকজন বলছে আশেপাশে যে 1 বছর তো হলো এইভাবে। এই যে টার্মটা, এই টার্মটা হচ্ছে তার মাইন্ড বলছে সাবকনসিয়াসলি যে এটা একটা 1 বছর ধরে তার ভেতরে চলা কোনো আনরিজলভ স্ট্রেস, ওটা তাকে বলছে। আমাদের মধ্যে কিন্তু এরকম অনেক আনরিজলভ স্ট্রেস থাকে, আমরা স্বপ্নের মধ্যে দেখি যে 6 মাস তো হলো, 1 মাস তো হলো, বা এই 3 দিন হলো, বা 6 দিন হলো, বা হয়তো একটা ইন্ডিকেশন বোঝাচ্ছে 4 দিন পরে এরকম হবে, 6 দিন পরে এরকম হবে। যখন আমরা এই দিনের উল্লেখ পাই না, তার মানে ওরকম কোনো একটা কন্ডিশন, তার ভেতরে একটা আনরিজলভ স্ট্রেস কাজ করছে, যেটা কিছু একটা ইমেজিনারি ভিউ হয়ে তার সামনে ওটা স্বপ্নের মধ্যে চলে আসছে। ওটা যে কোনো একটা ডিসিশন বা প্রবলেমের তার একটা কিছু একটা বাকি রয়ে গেছে, যেটা কনসাসলি সে ইগনোর করে। এখানেও ব্যাপার আছে যে কনসাসলি ওটাকে ইগনোর করে, কনসাসলি তার কাছে ওটার ভ্যালু নেই, কিন্তু সাবকনসাসলি প্রসেসিং বলছে এটাকে সলভ করতে হবে, এটা একটা আনরিজলভ স্ট্রেস রয়ে গেছে, এটাকে সলভ করো যে করে হোক। তার ইন্ডিকেশন দিচ্ছে। আবার সে বলবে কি করে, তাকে তো কিছু একটা করে বলতে হবে, তো আমাকে তার ভাষাটাকে বুঝতে হবে। ওকে, তো আমাদের কাউন্সিলরদের কাজ কি, ওই সিগময়েড ফ্রয়েডের একটা টেকনিক ইউজ করে বা একটা প্রসেস ইউজ করে তার সেই স্বপ্নের ভাষাটাকে ক্র্যাক করা, কি বলতে চাইছে, তার সাবকনসিয়াস মাইন্ড তাকে কি বলছে সেটাকে ক্র্যাক করা। এরপরে কি দেখছে না, সাডেনলি তার ওয়াইফ এবং তার একটা মৃত্যু, যে ডেথ যেটা হলো, এখানে কি হচ্ছে না, কোথাও না কোথাও একটা ভয় তার মধ্যে একটা কাজ করছে। এবং এইখানে ওয়াইফ কিন্তু আর কেউ নয়, এখানে ওয়াইফ হচ্ছে সেই ক্লায়েন্টের ফেমিনাইন পার্ট, যেটা আমাদের ইনটিউশন দেখে, ইমোশনাল সাইড দেখে। আর ডেথ হচ্ছে কি, যে পুরনো কোনো ইমোশনাল জিনিস ছিল ওটাকে এবার শেষ করতে হবে, পুরনো কিছু একটা ইমোশনাল জিনিস আটকে আছে ওটাকে শেষ করতে হবে, যার ফলে গিয়ে বিগ চেঞ্জেস আসবে আমাদের মধ্যে, এবং আমরা সঙ্গে সঙ্গে সেই দিকে আমরা কিন্তু এগোতে থাকবো। অর্থাৎ আমার পুরনো ভার্সনকে ঝেড়ে ফেলে আমাকে আবার নতুন করে এগোতে হবে। এবং এই যে ফ্রেন্ড যে আমার ডেথের জন্য দায়ী, এই যে বলছে যে সে স্বপ্নের মধ্যে দেখছে, এবং সে বুঝতে পারছে না যে কোন ফ্রেন্ড বা কি, এরকম কিছু নেই কিন্তু, ঠিক আছে। তার মানে কি হচ্ছে যে রিয়েল লাইফে তার কোনো একটা লোক রয়েছে তার আশেপাশে, যাকে নিয়ে সে একটু প্যানিক করে কোথাও না কোথাও, সে যে এ আমার ক্ষতি করতে পারে বা এ আমার এরকম কিছু করতে পারে, সেটা ওখানে ওই ঘটনাটা চেঞ্জ হয়ে যায়। স্কেলেটন ফেস যেটা, এটা কি হচ্ছে, আমাদের যে ইগো,
বা আমাদের একটা বিগ ট্রান্সফরমেশন বা ফিয়ার বেস, যে ভয় যেটা রয়েছে সেটাকে রিলিজ করে, বুঝছে? এবং কোথাও না কোথাও গিয়ে একটা ওই যে নতুনভাবে এই যে অ্যাশের মতন উড়ে গেল, হাওয়ার মধ্যে মিশে গেল, এটা কোথাও না কোথাও একটা পুরনো একটা কোনো প্যাটার্নকে সে চেঞ্জ করে আগে এগোতে চাইছে, কিন্তু এগোতে পারছে না। তার কারণটা কি? আমরা যে কোনো কথা যখন বলি, এই যে সেশন করছি এতক্ষণ ধরে, আমাদের যে কোনো কথার ক্ষেত্রে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড কিছু না কিছু একটা কমেন্ট করে দেয়। আমরা জানি না, কনসাসলি তো কাজ করছি আমরা, সাবকনসিয়াস মাইন্ড কিছু না কিছু একটা কমেন্ট করছে। আমরা যখন ঘুমোবো, মেডিটেশন করব বা একা বসে থাকবো, বলে না ফাঁকা মাথা শয়তানের বাসা, একটা কথার প্রবাদ রয়েছে। তো ওই রকমই জিনিসটাই, ফাঁকা মাথায় এগুলো আসতে থাকে এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড তো কানেক্ট করতে হবে তো কনসাসলি। তো তখন কি হয়, যখন আমরা ঘুমোচ্ছি তখন আমাদের পুরো ব্রেনের তো একটা ব্রেনও একটু হালকা রিল্যাক্স করে এবং আমাদের স্পাইনের যে এত নার্ভাস সিস্টেম রয়েছে তার উপর অ্যাকচুয়ালি স্ট্রেংথটা থাকে। দেখবেন আপনি কিছু একটা মন দিয়ে কাজ করছেন, কেউ এসে ভু করে একটু ভয় করে দিল, দেখিয়ে দিল, আপনি সঙ্গে সঙ্গে চমকে উঠবেন। আপনি তো কনসাসলি কাজ করছিলেন, তাহলে চমকালেন কেন? কারণ ব্রেন একটা জায়গায় যখনই ফোকাস করে তখন তার পুরো লোডটাকে স্পাইনের উপরে ছেড়ে দেয়। স্পাইনের কাছে তার মেমোরি কার্ড নেই, ব্রেনের কাছে মেমোরি কার্ড ছিল। যখনই ওরকম কিছু করলো, ও সঙ্গে সঙ্গে তাকে হয়তো দেখলো, ও আচ্ছা তুই, ব্রেন দেখলো না এ তো আমার চেনা জানা লোক, অ্যালাউ করা যাবে, ঠিক আছে, তখন আবার সে সব কিছুকে রিল্যাক্স করলো। তো এই যে সিস্টেমগুলো, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এখান থেকে প্যানিক নেই। এবার যখন সেই ক্লায়েন্টকে যখন জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আপনার কি এরকম এরকম কিছু হচ্ছে, উনি বলছেন হ্যাঁ এরকম এরকম হয়। তাই বললাম আপনি তাহলে এইভাবে সেশনগুলো কমপ্লিট করুন, তারপরে দেখা যাক কি হচ্ছে। এবং তার মধ্যে মানে এই যতগুলো ইস্যু বললাম প্রত্যেকটা ইস্যুই তার মধ্যে প্রেজেন্ট। যে সে কাউকে না একজনকে ভয় করে যে সে তার ক্ষতি করতে পারে, কোনো কারণ নেই, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কিন্তু সে মনে করে যে তাকে দেখলে তার মনে হয় যে হ্যাঁ আমার ক্ষতি করতে পারে। আচ্ছা, আচ্ছা, এইরকম যে রয়েছে, সে একটা চেঞ্জ করতে চাইছে নিজের জায়গায়, কিন্তু একটা কোনো কারণে একটা ফ্যামিলি ইস্যুর জন্য সে স্টাক হয়ে গেছে, কিন্তু সে পাচ্ছে না বেরোতে। কিন্তু সে ওটাকে নিয়ে সে বলছে আমি ওটাকে নিয়ে অত ভাবি না, কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ড ভাবছে। আমরা না ভাবলেও সাবকনসিয়াস মাইন্ড ভাবে। তাই আমরা কি ভাবছি, আমরা কি দেখছি, এটা কিন্তু একটা বড় বিষয় এবং আমাদের এগুলো ক্লিয়ার করতে হয়। যেমন হয় না যে প্রত্যেক আ ৬ মাস ইন্টারভ্যালে বা 1 ইয়ার ইন্টারভ্যালে একটু প্যাথোলজি রিপোর্ট করতে বলা হয়। যে একটু বডি সমস্ত ঠিকঠাক আছে কিনা দেখুন, দরকার হলে একজন হাউস ফিজিশিয়ান আপনার যে রয়েছে বা আপনি যে ডক্টরকে দেখান তার সাথে কনসাল্ট করুন। সেম জিনিস কিন্তু মেন্টালের ক্ষেত্রেও দরকার পড়ে। যে সব ঠিকঠাক আছে তো? এই যে একটা বছর ধরুন ২০২৫ গেল, সব ঠিকঠাক আছে তো? ২৬ টা যেন আমি একটু ভালোভাবে যেন শুরু করতে পারি। ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? তো আপনার নিয়ারেস্ট যদি কোনো কাউন্সিলর থাকে তার কাছে গিয়ে একটা ছোট্ট একটা সেশন নিয়ে নিন। ওইখানে আপনার লং টার্ম সেশনের কোনো দরকার নেই। যে আমার এরকম আছে, আমি ২০২৬ টা শুরু করতে চাই। আমার যদি কোনো টুকটাক প্রবলেম থাকে বা যাতে আমি একটু নরমাল লাইফটাকে সুন্দরভাবে লিড করতে পারি, আমার একটা সেশন লাগবে। হতে পারে সেটা ২ কি ৩ টে সেশন হার্ট টু হার্ট লাগবে। কারণ একটা তো কেস টেকিং করতে যায়, বাকি ২ ৩ টে হয়তো হলো। এখানে তো সে কোনো কিছুকে ব্যালেন্স করতে চাইছে না। সে একটু হ্যাপিলি জিনিসটাকে মেইনটেইন করতে চায় পুরো নেক্সট ইয়ারটাকে। এরকম করতে পারেন বা হয়তো ৬ মাস গেল, হয়তো কোনো একটা সমস্যা গেল, একটু কাউন্সিলরের সাথে গিয়ে কনসাল্ট করলেন যে এরকম একটা সমস্যা আমি ফেস করলাম। একটু ঠিকঠাক একটু যাতে আমার সাবকনসিয়াসলি জায়গাটা যেন আমার ফ্রি থাকে একটু দেখে দিন। এগুলো সেশন নেওয়া যায়। কিন্তু লোকে তো এগুলোতে অ্যাওয়ার নয় এখনো। লোকে এমনি প্যাথোলজি রিপোর্টই করে না, তো এটা তো আরো দূরের বিষয়। প্যাথোলজি রিপোর্টই করবে না। ওগুলো দরকার নেই। ও সব ঠিক আছে। যতক্ষণ না ক্রিটিক্যাল জায়গায় যাচ্ছে। এগুলো তো আরো অনেক পরের বিষয়। কিন্তু আমরা যদি মেন্টাল জায়গাটাকে যদি ভালো রাখতে পারি না, তাহলে কি হয়? ফিজিক্যাল জায়গা আমরা অনেকটা সেফ জোনে থাকবো। মেন্টাল জায়গাটা আমরা যত ঠিকঠাক থাকবো, ফিজিক্যাল জায়গা আমরা অনেক বেটার জায়গায় থাকবো। তো এটা একটা ড্রিম ইন্টারপ্রিটেশন বললাম, এরকম প্রচুর ড্রিম ইন্টারপ্রিটেশন আছে। প্রায় ১০০০ এর উপরে ড্রিম ইন্টারপ্রিটেশন আছে। কোন পশু দেখলে কিরকম হয়, কোন পাখি দেখলে কিরকম কি হয়, কেউ ছোটাচ্ছেন দেখলে কি হয়, কোন দিকে কি হয়। ঘুমের মধ্যে অনেকে দেখবেন এই যে বোবায় ধরা, যেটাকে স্লিপ অ্যাপনিয়া জায়গার মতন অনেকে বলে। বুঝছে? তো এই যে জিনিসগুলো, কোনটার কি হয়, কেন হয়, এগুলোও একটা বিষয় রয়েছে। তো যাই হোক, পরবর্তী যখন আমি ফাঁকা টাইম পাবো, তখন টক্সিক রিলেশনশিপ আর হচ্ছে ড্রিম নিয়ে সেশন করাবো। ঠিক আছে? তো সেশনটা শেষ করছি। এরপরে অবশ্যই গ্রুপে কেমন লাগলো প্রত্যেকে লিখবেন যে সেশনটা কেমন লাগলো। আর আপনারা যদি মনে করেন কোনো টপিক নিয়ে জানতে চান লিখতে পারেন গ্রুপে। আমি যদি অডিও করতে পারি রিপ্লাই করে দেবো।
আর নাহলে আমি ছোট ছোট সেশন করে করে এরকম আপনাদের ক্লাসগুলো করিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আজকের মতন গুড নাইট। কেমন লাগলো অবশ্যই কিন্তু গ্রুপে বলবেন। গুড নাইট সকলকে।